রিসোর্স অপটিমাইজেশনের যে টেকনিকটা, দুইটা টেকনিক আছে, একটা হলো smoothing আর একটা লেভেলিং। এই দুইটা কি একটু এক্সপ্লেন করবেন? একটু মনে হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে। রিসোর্স অপটিমাইজেশনের যে টেকনিক, একটা হচ্ছে মানে প্রথমটা আমরা বলি সেটা হচ্ছে লেভেলিং, আর একটা হচ্ছে স্মুথিং। সো স্মুথিং এ আসলে আমরা প্রথম লেভেলিংটা একটু ডিসকাস করি। লেভেলিংটা হচ্ছে যে আমরা আসলে এটা করা হয় ওই জন্য যে রিসোর্স আমার আসলে যদি এক মানে ইয়া না থাকে, এনাফ রিসোর্স না থাকে, বা কোনো একটা ক্রিটিক্যাল রিসোর্স যার টাইমিং আসলে বিভিন্ন জায়গায় অলরেডি সে ইনভলভ, তাকে কিভাবে আমরা এখানে ইনভলভ করবো, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা দেখিয়েছিলাম যে লেবার রিকোয়ারমেন্ট দেখা গেলো আমার এক সপ্তাহে 50 জন লাগতেছে, পরের সপ্তাহে বললাম 150 জন লাগবে। এরকম যদি আমরা রিসোর্সকে প্ল্যান করি তাহলে কিন্তু এই রিসোর্স গুলোকে ম্যানেজ করা টাফ হয়ে যায়। সেই জন্য আমরা কি করি, রিসোর্স লেভেলিং করি। হ্যাঁ, তার মানে একটা অপটিমাম রিসোর্স লেভেল রাখতে চাই। তো রিসোর্স লেভেলিং করলে কি হয়, অনেক ক্ষেত্রে যেহেতু রিসোর্সটা ক্রিটিক্যাল, মানে রিসোর্সটাকে আমার লাগবেই, ফলে সেটাকে অ্যারেঞ্জ করতে গিয়ে আমাদের অনেক সময় ক্রিটিক্যাল পাথ চেঞ্জ হয়ে যায়, প্রজেক্টের ডিউরেশন চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এবং সেটা ক্রিটিক্যাল পাথ চেঞ্জ করে যদি কিছু করা হয় তাহলে সেটা হচ্ছে রিসোর্স লেভেলিং। আর আরেকটা হচ্ছে স্মুথিং। স্মুথিং এ আসলে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আমাদের পুরো নেটওয়ার্ক ডায়াগ্রামে বা নেটওয়ার্ক পাথের মধ্যে কোথায় কোথায় ফ্রি ফ্লোট, টোটাল ফ্লোট এসব জিনিস আছে। তাহলে কি হবে, ওইসব জায়গায় যদি আমরা রিসোর্সকে অ্যালোকেট করি বা ওই সমস্ত জায়গায় আমরা বেশি রিসোর্স দিয়ে বা কম রিসোর্স দিয়ে কাজ করাই, তাহলে কিন্তু আমাদের কোনো ডেডলাইনে বা ক্রিটিক্যাল পাথে কোনো ইম্প্যাক্ট করবে না। সো সেটা বলা হচ্ছে রিসোর্স স্মুথিং, যেটাতে জেনারেলি কোনোভাবেই প্রজেক্টের ডিউরেশনটাকে বাড়ানো হয় না, বরং হচ্ছে আমরা ফ্রি ফ্লোট, টোটাল ফ্লোট, এই সমস্ত জিনিসগুলোকে আইডেন্টিফাই করে, অ্যাক্টিভিটিগুলোকে আইডেন্টিফাই করে ওখানে আসলে আমরা মানে প্লে করি কিভাবে এটাকে অ্যারেঞ্জ করা যায়। কিন্তু রিসোর্স লেভেলিং এ জেনারেল দেখা যায় যে ক্রিটিক্যাল পার্টটা আসলে বেড়ে যায়, প্রজেক্টের ডিউরেশনটা বেড়ে যায়। দুইটা উদ্দেশ্যই একই, কিন্তু একটাতে প্রথম যেটা আমরা বলছি স্মুথিং, সেখানে কোনোভাবেই ডিউরেশন বাড়ানো যাবে না। আর যেটা রিসোর্স লেভেলিং, সেখানে ডিউরেশন বাড়তে পারে, প্রজেক্টের ডিউরেশন বা ক্রিটিক্যাল পাথ বেড়ে যেতে পারে। এই দুইটা আসলে মেইন পার্থক্য। একটা হচ্ছে আমরা ক্রিটিক্যাল পাথ কোনোভাবে বাড়াবো না স্মুথিং এ, আর লেভেলিং এ ক্রিটিক্যাল পাথ বেড়ে যেতে পারে। লেভেলিং এ বেসিক্যালি তাহলে রিসোর্স অ্যাভেলেবিলিটির উপর বেস করে আর কি, মানে টাস্ক গুলোকে বা মানে কাজগুলোকে ডিফাইন করা হয়। কাজগুলোকে ওইভাবে শিফট করা হয়, ফলে হয় কি ক্রিটিক্যাল পাথে থাকলে ডেডলাইনটা বেড়ে যেতে পারে ক্রিটিক্যাল পাথ। আর স্মুথিং এ আমরা কোনোভাবেই ক্রিটিক্যাল পাথে হাত দেবো না, আমরা আসলে ফ্লোট, তারপরে ফ্রি ফ্লোট, এইসব জায়গায় কাজ করার চেষ্টা করি যাতে কোনোভাবেই টাইম বেড়ে না যায়। ঠিক আছে। আচ্ছা, সবাই কোথায় আজকে একটু লেট মনে হচ্ছে সবার? ওয়েট করবো না? একটা জিনিস খেয়াল করতেছি, সবাই আছেন না? শামস স্যার কি আছেন? শোনা হচ্ছে আমাকে? জি ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি দেখতেছি যে লাস্ট কয়েকটা ক্লাসে আর কোনো কিছু জিজ্ঞাসা করতেছেন না। না, আমি লাস্ট কয়েকটা ক্লাসে একটু ব্যস্ততার মধ্যেও ছিলাম, আচ্ছা, বাট ক্লাস করছি, একটা ক্লাস মানে একটু লেটও ছিলাম, তো একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর কি, ওই জন্য অ্যাটেনশনও দিতে পারছি। তারপরও ভালো লাগতেছে স্যার, যেহেতু বেশি ক্লাস ক্লিয়ার হয়ে যাচ্ছে, ওই জন্য আচ্ছা, আর বেশি কোয়ারি হয়তো ছিল না আর কি। ওকে, আমি থ্যাংক ভাবছি ইউ, যে কি থ্যাংক ব্যাপার, ইউ। আর কোনো কথা তো বলছেন না কেন, কোনো সমস্যা হলো না না না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়াইড কোথায় আজকে আছে? লেট দেখতেছি।
আচ্ছা, আনিস ভাই আপনি কি অবস্থা? আপনি কি বরিশাল থেকে আসছেন না বরিশালে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বরিশালেই আছি, রেজা ভাই। আচ্ছা, আচ্ছা সবাই আসুন পর তারপর আপনার পরিচয় করে দেবো। এখন সবাই জয়েন করে বসে। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা 7 জন জয়েন করেছি, আমাদের আসলে আজকে লেট হচ্ছে। আজকে আসলে ভুলে যাওয়ার প্রবণতাটা মোস্ট প্রবাবলি মানে ফেলে দেওয়ার মতো না আর কি। আজকে হুট করে আমি ভুলে গেছিলাম somehow যে আচ্ছা, আজকে যে আচ্ছা, আমাদের ক্লাস আছে। আমি শনিবার দিন মার্ক করতেছি, মাথায় আছে। মাথায় আছে এরকম আর কি। সো আমার এরকম ভুল মনে হয় কাপল অফ ভাইয়ের হইতে পারে। হতে পারে। হ্যাঁ, এটা আর একটা ঝামেলা। আমরা ক্লাসটা বেশি শিফট করলাম তো রবিবার থেকে সোমবার। এটা একটু সুবিধা হচ্ছে আর কি, মানে একটু গ্যাপ পাওয়া যাচ্ছে, আপনারা ইয়ে করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। আর রিয়ারা কোথায় গেল? এই যে রিয়াজ হারুন, তাই না? এই দুইজন আছে, এই দুজন একসাথে ব্যস্ত থাকলে একজনকে পাওয়া যাবে। সাইদ ভাই তো মানে পুরাই করোনা ডেঙ্গু দুইটা হয়ে একেবারে হচকায় গেছেন। তাই না? হুম। আমি তো তাও করোনার মধ্যে একটু অ্যাটেন্ড করছি, কিন্তু ওনার অবস্থা মানে এমন মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ সাদিক, আগের দিন আমার একটু নেটের ডিস্টার্বের কারণে দু একটা পয়েন্ট আমি আসলে মিস করছি, কিছু সময় ডিসকানেক্টেড ছিলাম। একটা ওই যে টি আচ্ছা, শার্ট বলো তাহলে। সাইজিং, টি শার্ট হ্যাঁ সাইজিং, হ্যাঁ হ্যাঁ, আউটপুট অ্যানালিসিস, ভেলোসিটি অ্যানালিসিস, এই একটা জিনিস কি কোনো এক সময় আবার একটু বলবেন ক্লাসের শেষে বা এখন? টি আচ্ছা। শার্ট সাইজিংটা একদমই নতুন, আউটপুটটা এর আগে শুনছিলাম কিন্তু কানেক্ট করতে পারছি না। এটা বোধহয় আমরা আগে পড়েছিলাম। যাই হোক, আমি এখানে শুধু কারো কি জানা আছে, 3টা কোশ্চেন করেছে আসলে ওয়াহিদ। একটা হচ্ছে যে টি শার্ট সাইজিং, একটা হচ্ছে আমাদের বললো হচ্ছে ভেলোসিটি, তাই না? একটা হচ্ছে থ্রুপুট। আউটপুট ভেলোসিটি। সো হ্যাঁ, ইমরুল ভাই শোনা যাচ্ছে আপনাকে? হ্যাঁ, ওকে। তাহলে আমরা কি কারো জানা আছে যে টি শার্ট সাইজিংটা কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়? টি শার্ট সাইজিংটা বেসিক্যালি প্রোডাক্ট ব্যাকলগের যে ইয়েগুলো আছে এখানে ইউজ করা হয়। আপনার ইউজার হিস্ট্রি নাম্বার গুলো যদি অনেক বেশি বড় হয়, যেগুলোকে আসলে ইয়ে করা যাচ্ছে না, সেগুলো তখন টি শার্ট সাইজিং দিয়ে আর কি প্রকাশ করে। মানে এটা আসলে আমরা যে অ্যাজাইলের এস্টিমেশন টেকনিক হিসেবে ইউজ করি। অ্যাজাইল এস্টিমেশনের কয়েকটা টেকনিক আছে। একটা হচ্ছে যে আমরা যে মডিফাইড ফিবোনাচ্চি নাম্বার ইউজ করি, আর সেটা ডিসিশন নেই হচ্ছে প্ল্যানিং প্রকার গেম খেলে। যে নাম্বার গুলো আছে না, 3, 5, তারপরে 8, 13, অনেকে এই নাম্বার গুলো ইউজ না করে, অনেকে টি শার্ট সাইজটা ইউজ করে। তার মানে টি শার্টের যেমন সাইজ আছে সবচেয়ে স্মল, তারপরে মিডিয়াম, তারপরে লার্জ, তারপরে এক্সেল, তারপরে এক্সএসএল। তার মানে স্টোরিটা আমরা এইভাবে এস্টিমেট করতে পারি যে এটা কি স্মল, তাহলে আমরা এটা পাশে এস লিখে রাখলাম, তার মানে টি শার্ট সাইজিং হিসাবে এটা সবচেয়ে স্মল স্টোরি। অনেকে ফিবোনাচ্চি নাম্বার ইউজ করে না, শুধু টি শার্ট সাইজিং এ পুরো ব্যাকলগের জন্য ইউজ করে। সাউন্ড আসতেছে না? কোথায় যেন সাউন্ড আসতেছে। তারপর ওটা হচ্ছে যেটা একটু বড়, সেটাকে আমরা মিডিয়াম বলি। তারপরে লার্জ হচ্ছে মিডিয়ামের চেয়ে বড়, সেটা হচ্ছে লার্জ। সেইভাবে কিন্তু আমরা এস্টিমেট করে থাকি আর কি, আমাদের স্টোরির সাইজটা বা ফিচারের সাইজটা বা আইটেমের সাইজটা কত বড় বা কত ছোট, সেই জন্য আমরা এটা ইউজ করি। ঠিক আছে ভাই, এটা বুঝতে পেরেছো নাকি? হ্যাঁ বুঝলাম সেটা। মানে এটা দিয়ে তো, এটা তো আসলে একটা সিম্বল, এটা দিয়ে আমি একটা আইডিয়া পাচ্ছি বড় না ছোট, বাট কতদিন লাগবে বা কি রিসোর্স লাগবে এটা কি বোঝাচ্ছে? তা বোঝাচ্ছে হ্যাঁ হ্যাঁ, শুধু ইম্পর্টেন্সটা বোঝাচ্ছে। মানে হ্যাঁ, মানে আমরা অ্যাজাইলে তো এস্টিমেশনটা এইভাবেই করা হয়। মানে আমরা ফিবোনাচ্চি নাম্বার যখন ইউজ করতেছি 3 এবং 5, মানে ইন্টারনেট ঠিক আছে তো নাকি? কয়দিন ক্লাস নিয়ে কোনো ইয়া পাচ্ছি না, ডিস্টার্ব হচ্ছে।
শোনা যাচ্ছে তো না আমাকে, নাকি গ্যাপ হচ্ছিল? হ্যাঁ, গ্যাপ হচ্ছে কথা। হচ্ছে হ্যাঁ, মানে এটা জাস্ট রিলেটিভ এস্টিমেশন আর কি, গ্যাপ হয় না। এটা আমার কি ইয়াটাই না খারাপ নাকি, আমি ভাবতেছি কানে চেপে দিচ্ছে এটা খারাপ। হ্যালো, আমি কি হ্যাং হয়ে গেলাম নাকি? না ভাই, না আপনাকে ভাই, শোনা যায়। আমরা শুনতে পাচ্ছি না। হ্যালো। আচ্ছা, ক্রিটিক্যাল মেথড যেটা আমাদেরকে লাস্ট ক্লাসে দেখাইছেন, ওটার ওই অ্যাজাইলের স্টুডেন্ট ম্যানুয়ালের যে বইয়ে যেটা আছে, ওটাকে আপনারা কেউ কি দেখছিলেন? স্টুডেন্ট ম্যানুয়ালের বইয়ের যে এই ক্রিটিক্যাল মেথডটা যেভাবে বের করছে, ওটা কিছু আমরা বুঝতে পারিনি। আপনারা কেউ কি দেখছিলেন? হ্যালো। না ভাইয়া, আমরা কেউ হ্যাঁ, মনে হয় না দেখার সময় পাইছি, খালি বুঝে রাখছিলাম। মানে বইয়ের যেটা আছে ওটা বোঝা যাচ্ছে না কোনো টাইপের। ক্রিটিক্যাল পাথ তো আসলে আগে পিএমপি তে এক সময় ম্যাসিভ আকারে প্রিপারেশন নিয়েছিলাম, তখন দেখি ক্রিটিক্যাল পাথের অঙ্ক করতে 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 অবস্থা খারাপ। তো সেই সেই তুলনায় এইবার দেখতেছি এরা একটু বাস্তব ধর্মী হয়েছে আর কি। আমি তখন বলতাম যে ভাই কেন আমাদেরকে এত অঙ্ক করতে হবে? আগে একটা টার্ম ছিল, নাম হচ্ছে ব্রেইন ডাম্প। হ্যাঁ, কিছু মুখস্থ করে ফেলতে হবে। আরে সর্বনাশ, কেন আমাকে মুখস্থ করতে হবে? হ্যাঁ, তো এইসব কোশ্চেন কিন্তু ওরা ঠিকই দেখতেছি এইখানে। আমার কাছে এখন মনে হচ্ছে যে আমার ওই কেন গুলাই এইখানে ওরা ইয়ে করছে। সিলেবাসটা অনেক বড় সিলেবাস। যে আসলে ব্যাপারটা হচ্ছে সিলেবাস বড় হইলেও মানে জিনিসটা হচ্ছে বাস্তব ধর্মী হয়েছে। আমি আমার কথা হইতেছে 90% প্রজেক্ট ফেল, আমার 10% প্রজেক্ট সাকসেস পায়, কেন আমি পিএমপি করব? হ্যাঁ, এরকম কথা আসতো, মানে আমার মনে আসতো। তো আসলে দেখলাম যে এখন পিএমপি অনেক বাস্তব ধর্মী হয়েছে। আমাদের টিচার কোথায়? রেজুমে তো নাই, জয়েন হয়তো। আমাদের সিনিয়র রেজা ভাই আছে, উনি কিছু বলতে পারেন। আসসালামু আসসালামু আলাইকুম। আমি জাস্ট রেজা ভাই, এডুকেশন শেষ করে এই দেন তারপর ঢুকলাম জোর করে আর কি, সময় পর এইটাই। জাস্ট মানে একসাথে দুইটাই মনে হলো চালাই, তারপর না ও মিটিং শেষ করে তারপর আসলাম। আপনারা সবাই ভালো আছেন না? আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রেজা ভাই, আপনি কই গেছিলেন? নেটে দেখি চলে গেছে বাসায়, আমার নেট মানে চেঞ্জ করতে হবে। গতকাল ক্লাসে একই অবস্থা, ডেটা তো কানেক্ট হলো, ডেটা দিয়ে কানেক্ট হলো, স্টেবল থাকবে। ভালো একটা নেট দিতে হবে। কামরুল ভাই এদিকে তো ভালো নেটও নাই, যে আপনার এই এলাকায় বিপদ। আমি তো বাসার মধ্যে 3 স্তরের নেট ইয়ে করছি। আমার হচ্ছে রবির একটা ওয়াইফাই রাউটার, আর বাংলা লিংকের একটা ওয়াইফাই রাউটার, আর একটা হচ্ছে আমার পাড়ার একটা ওয়াইফাই রাউটার। এইভাবে আমাকে অফিস করতে হয়, আদারওয়াইজ বসের ঝাড়ি খাইতে হয়। লাস্ট কয়েকদিন ধরে একটু খারাপ হয়েছে। আচ্ছা রাজা ভাই, পিএমবকে ক্রিটিক্যাল পথ ফাইন্ড করতে দেখলাম, ওটা তো ডায়াগ্রাম দেখে তেমন কিছু বুঝলাম না, কিভাবে ক্রিটিক্যাল পথটা বের করলাম। আপনি যেটা দেখেছেন সেটা তো বুঝলাম, কিন্তু পিএমবকে যেটা করছে সেটা তো একটু অন্য টাইপের। হ্যাঁ হ্যাঁ, আর্লি স্টার্ট আর্লি ফিনিশ, ওইটা আমাদের দরকার আছে। আসে না, কিন্তু জানা তো খারাপটা, আমরা মনে হয় জানি একটা বলতে পারি ক্লাসের যে কোনো একটা ইয়ের মধ্যে করবো বা লাস্টে করবো।
আমরা প্রশ্নের মধ্যে ছিলাম ওই যে ভাইরা একটা প্রশ্ন করেছে টি শার্ট সাইজিং দিয়ে আসলে আমরা কি করতেছি জাস্ট রিলেটিভ এস্টিমেশন করতেছি সিমিলারলি মানে যেটা আমরা ফিবোনাচি নাম্বার দিয়ে করি নাম্বার ইউজ না করে অনেক সময় টি শার্ট ইউজ করি আর অনেকে প্রোডাক্ট ব্যাকলগে বড় বড় আইটেম গুলোকে ওই এক্সেল এক্সএসএল এইভাবে বলে রাখে নিচের দিকে এপিক আকারের যে আইটেম এটা কিন্তু অ্যাকচুয়াল কোনো এস্টিমেশন না এটা জাস্ট রিলেটিভ এস্টিমেশন এরপরে তুমি প্রশ্ন করলে হচ্ছে ইয়া নিয়ে কি ভ্যালোসিটি একটা থ্রুপুট ভ্যালোসিটির জন্য এটা আসলে একটু বড় দরকার হবে ভ্যালোসিটি হচ্ছে এজেল টিম ইউজ করে তাদের টিমের পারফরম্যান্স মেজার করার জন্য তার মানে হচ্ছে যে আমি এই যে ইটারেশন করছি না এটা হচ্ছে স্টোরি পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের ইটারেশনস এটা ধর ইটারেশন 1 এটা ইটারেশন 2 এটা ইটারেশন 3 এটা ইটারেশন 4 তাহলে প্রথম ইটারেশনে আমাদের টিম আমি বার্তা রাখছি আমাদের টিম 30টা স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পেরেছিল পরের ইটারেশনে আবার সে 40টা দিতে পেরেছে আবার 35টা দিতে পেরেছে মানে অন এন এভারেজ পার ইটারেশনে আমার টিম যে পরিমাণ ভেলোসিটি এবং স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারে সেটাকে বলা হয় ভেলোসিটি ওই টিমের ভেলোসিটি তার মানে আমার টিমের প্রথম ইটারেশনের ভেলোসিটি হচ্ছে 30 স্টোরি পয়েন্ট পার ইটারেশন আমি 30 স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারি সেকেন্ডটা তো ছিল 40 এভাবে যখন আমরা আসলে নেক্সট কোন একটা ইটারেশন শুরু করি তখন আমরা কি করি ইটারেশন প্ল্যানিং এ ডিসাইড করি না যে আমাদের কয়টা স্টোরি পয়েন্ট নেব আমরা এই 4টা স্টোরি পয়েন্টে এভারেজ করা হয় পরে ওটাকে বলা হয় এভারেজ ভেলোসিটি অফ দ্য টিম এখন এটা এভারেজ করে যদি সে 35 পাই আমরা তাহলে কখনোই আমরা যে টেস্টটা শুরু করছি সেখানে 35 এর বেশি আমরা স্টোরি পয়েন্ট নেব তাহলে স্টোরি পয়েন্ট হচ্ছে কোন একটা টিমের পার ইটারেশন সে কি পরিমাণ স্টোরি ডেলিভারি দিতে পারে সেটাকে বলা হচ্ছে ভেলোসিটি ঠিক আছে ভাই পার ইটারেশন কি পরিমাণ স্টোরি পয়েন্ট আমার টিম ডেলিভারি দিতে পারে এটাকে বলা হয় ভেলোসিটি ভাই আসলে না বুঝতে পেরেছি এটা এই যে ভাই আপনার সাউন্ডটা একটু একটু ইয়ে আর কি ডিম একটু লাউড লাগবে আর কি অনেক কষ্ট হচ্ছে শুনতে আর কি আমার কি কান খারাপ নাকি আমি বুঝতেছি না আমরা কিসে দিচ্ছি এটা দেখে আচ্ছা দেখেন এখন শোনা যাচ্ছে হ্যাঁ এখন ভালো লাগছে আচ্ছা তাহলে আমি কি বললাম যে একটা পার ইটারেশন সে কি পরিমাণ স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারে সেটাকে বলা হচ্ছে ভেলোসিটি আর আরেকটা হচ্ছে এভারেজ ভেলোসিটি সেটা মানে হচ্ছে যে এই যে আমি যখন নতুন একটা ইটারেশন শুরু করি তখন আসলে আগের ইটারেশন গুলোর সব যোগ করে 4টা ইটারেশনকে 4 দিয়ে ভাগ করে আমরা এভারেজ ভেলোসিটি পাই সেটাই আসলে আমরা আমাদের কি বলবো রেফারেন্স হিসেবে নেই যে এর বেশি আমরা স্টোরি পয়েন্ট নেব না যখন নতুন প্ল্যান করি আর আরেকটা হচ্ছে থ্রুপুট ম্যাট্রিক্স বা থ্রুপুট অ্যানালাইসিস বলা হয় এটা আসলে কানবানে ইউজ হয় কানবানে এটা আমরা সামনে পড়বো কানবানে ইউজ করা হয় এটার জাস্ট মেইন ডেফিনেশনটা হচ্ছে দ্যাট দ্য রেট অফ ডেলিভারি তার মানে আমি যে কয়টা আইটেম নিলাম কাজ করলাম যে কয়টা আইটেম নিয়ে সেই আইটেমগুলোকে কয়টা আইটেম আসলে আমি দিন শেষে ডেলিভারি দিলাম এটা আসলে যেমন কোন একটা আমি এক্সাম্পল দিয়েছিলাম যে কোন একটা গার্মেন্টস পার ডে 10,000 টি শার্ট ডেলিভারি দেয় তাহলে তার পার ডে থ্রুপুট হচ্ছে 10,000 টি শার্টস বা আমাদের টিম এরকম হতে পারে আমাদের টিম প্রতিটা ইটারেশনে সে 30 স্টোরি পয়েন্ট ডেলিভারি দেয় সেটা আমাদের থ্রুপুট টিমের ঠিক আছে সো দ্য রেট অফ ডেলিভারি সেটা হচ্ছে আসলে থ্রুপুট এটা কি ওই দিনের স্পেসিফিক ডেতে না এটা আপনি যেভাবেই মানে দিন বলতে পারেন বা উইকে বা পার ইটারেশন ঠিক আছে পার ইটারেশন আমার কয়টা স্টোরি পয়েন্ট বা পাউটাকে যদি পার ডে বলি তাহলে 5 ডে হয়তো আমার টিম 2টা বা 3টা স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারে তাহলে আমার 3 দিনের পার ডে থ্রুপুট হচ্ছে 3 স্টোরি পয়েন্ট
ঠিক হ্যাঁ। আচ্ছা আসেন এখন আমরা আসলে আসল পড়াশোনায় যাই। তার আগে একটু মনে হয় পরিচিত হয়ে আমাদের সাথে আনিসুজ্জামান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়েন করেছেন। সো উনি আসলে এর আগে আমার একটু বোধহয় 2-3টা ক্লাস করেছিলেন অনেক আগে একটা ব্যাচের সাথে। সো আবার উনি আমাদের সাথে জয়েন করেছেন। ওনার আসলে বোধহয় পিএমবক 6 সেশন পড়া আছে, আরো বেশ ভালো প্রিপারেশনই আছে। সো এখানে আমরা মনে হয় জয়েন করে উনি আসলে বাকি কোর্সটাও শেষ করতে চাচ্ছে। সো আনিস ভাই একটু যদি পরিচয় দেন তাহলে বাকিরা ইয়ে হবে। আসসালামু আলাইকুম, সবাই শুনতে আপনাকে পাচ্ছেন আমাকে? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, ফেসটা খুব কম দেখা যাচ্ছে। হ্যাঁ রাইট, আমি চেষ্টা করছি, দেখা যাচ্ছে এখন? আচ্ছা দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। রাইট। আচ্ছা, তো ধন্যবাদ শহীদ ভাইকে এবং যারা এই ট্রেনিং সেশনে আছেন। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ আনিসুজ্জামান, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ডিরেক্টর, বরিশাল সিটি কর্পোরেশন। আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে লাস্ট 16 ইয়ার্স ডিপিপি প্রস্তুত, প্রক্রিয়াকরণ, প্রজেক্ট ডেলিভারি এই কাজের সঙ্গে জড়িত আছি। আমার ইচ্ছা ছিল যে প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে যেহেতু আছি তাহলে কেন পিএমপি সার্টিফাইড হব না। তো শুরু করেছিলাম, মাঝখানে আসলে ব্যস্ততার কারণে এবং আরো কিছু কারণে আসলে কন্টিনিউ করতে পারিনি। তো মনে হলো যে আবার শুরু করি। তো পিএম বকটা আমার আসলে পড়া আছে, অ্যাজাইল প্র্যাকটিস গাইডটাও পড়া আছে, শুধু নতুন করে স্টুডেন্ট যে পিএমপি যে স্টুডেন্ট ম্যানুয়ালটা এখন নতুন করে আসছে সেটা আমি দেখতে চাচ্ছি এবং আমি চাচ্ছি যে আপনাদের সঙ্গে কন্টিনিউ করে দেখে আমার জার্নিটা আমি শেষ করতে পারি কিনা। তো সবার প্রতি আবারও শুভেচ্ছা রইল এবং হয়তো এই জার্নিটা আমরা হয়তো একসাথে দেখেই পার করতে পারি কিনা আর কি। শহীদ ভাইকে আবার ধন্যবাদ। Thank you. আচ্ছা আপনি কোথায় পড়াশোনা করেছেন, কোথায় যেন? আমি পড়াশোনা করেছি চুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং। সম্ভবত হাসান ভাই আছেন আমাদের বরিশালে, তিনি পিডব্লিউডি এর এক্সটেন্ড ছিলেন এক সময়। হাসান ভাই আমাদের চুয়েটের। ও হাসান ভাই জয়েন করছে, হাসান ভাই চুয়েটের। হ্যাঁ 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 হাসান ভাই আছে। হ্যাঁ আমি দেখলাম হাসান হাসান ভাই ভাইয়ের আছে। নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে, তো আমি দেখলাম, পরে দেখলাম যে হাসান ভাই তো তার সঙ্গে আমার কথা হয়েছিল এবং দেখা হয়েছিল। তো আচ্ছা, আচ্ছা। আমি চুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পরে এমবিএ করেছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে এবং আরবান ম্যানেজমেন্ট এবং ডেভেলপমেন্টের উপরে মাস্টার্স করছি ইরাসমাস ইউনিভার্সিটি রোটারডাম, নেদারল্যান্ডে। তো এই হচ্ছে আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড। এছাড়া অনেক ট্রেনিং আছে আর কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রকুরমেন্ট ইত্যাদির উপরে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। Thanks. ঠিক আছে। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনি চুয়েট কোন ব্যাচ জানতে পারি? আমিও চুয়েটে 02 ব্যাচে। আমি চুয়েটের 92 ব্যাচ। আমি 99 এর আমাদের পাসিং, 94 এ ক্লাস শুরু হয়েছিল আসলে, তো 99 এ আমাদের পাসিং। আপনি 02 কি করে বলবেন, আমি 02 ব্যাচে কম্পিউটার সায়েন্সে। আচ্ছা আচ্ছা, নাজমুল হক না? জি ভাই। পপু না? জি ভাই। আমরা তো 99 এ বেরিয়ে আসছি হয়তো এই জন্য। কি আমরা দেখি নাই আপনাদেরকে? জি জি, তো নিশ্চয়ই কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা শুরু করি আজকে ক্লাস। আজকে আসলে আমার টার্গেট হচ্ছে যে 2টা টপিক শেষ করব। এখন লেটস সি কি অবস্থা হয় আসলে। সো প্রথম যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে প্ল্যান এন্ড বাজেট রিসোর্স। সো আমার মনে হয় একটু আমাদের স্পিড বাড়াতে হবে, না হলে আমরা আসলে বেশ একটু পিছিয়ে আছি মনে হচ্ছে। সো এই চ্যাপ্টারটা একটু খেয়াল করি সবাই। এই চ্যাপ্টারটা আসলে আমরা কিন্তু এখন আয়রন ট্রায়াঙ্গেলের আশেপাশে আছি, তাই না? আমরা স্কোপ পড়ালেখা করেছি, তারপর শিডিউল। আজকে আসলে আমরা কস্ট কিংবা বাজেট নিয়ে কথা বলছি। সো এটা কস্ট কিংবা বাজেট, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। সো এই চ্যাপ্টারটা পিএমবকের চ্যাপ্টার নাম্বার 7 এর সাথে ডাইরেক্টলি কানেক্টেড। পিএমবকের চ্যাপ্টার নাম্বার 7 এর সাথে। সো পিএমবকের চ্যাপ্টার নাম্বার 7 এ প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট নিয়ে বলা আছে, আলোচনা করা আছে। সেটি আমরা এখানে দেখতে যাচ্ছি যে কিভাবে আমরা প্রজেক্টের বাজেটিং করতে হবে এবং এর সাথে কি কি প্রসেস বা অ্যাক্টিভিটি আমাদেরকে করতে হবে। সো এখানে যে কয়টা অ্যাক্টিভিটি করতে হয়, একটা হচ্ছে প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট। অ্যাজ ইউজুয়াল আমরা যখনই কোনো কিছু শুরু করব পিএমবকের গাইডলাইন অনুযায়ী আমাদেরকে প্ল্যানিং করতে হবে। তবে এখানে মনে রাখতে হবে, আমি একটু লিখে ফেলি আগে, প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এস্টিমেট কস্ট।
এস্টিমেট কস্ট, তারপর হচ্ছে ডিটারমাইন বাজেট। ঠিক আছে, এরপরে একটু গ্যাপ দিয়ে আমি লিখছি কন্ট্রোল কস্ট। তাহলে এই তিনটা আসলে প্ল্যানিং এর কাজ। প্ল্যানিং এর সময় আমাদেরকে এই তিনটা প্রসেস করতে হবে। আমরা কিন্তু প্ল্যানিং এ আছি, আমরা যে মডিউলটাতে আছি সেটা কি, স্টার্টিং দ্য প্রজেক্ট। সো উই আর ডুইং প্ল্যানিং। সো প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট মনে রাখতে হবে, টাকা পয়সা খুবই সেন্সিটিভ, খুবই, তাই না, খুবই সেন্সিটিভ। সরকারি জায়গায় এরকম হয় যে টাকা মেলে নাই, পেনশন আটকে যায়, তাই না, কোনো একটা অফিসে কোনো একটা প্রজেক্টে আপনার হিসাব মেলে নাই, তো সেটার কারণে দেখা যায় অনেক সময় অনেক সাফার করতে হয়। সো কস্টের ব্যাপারে এই প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট আসলে এটা ওই যে শিডিউলের প্ল্যান বা স্কোপের প্ল্যানের মতো কিন্তু না, এর চেয়ে আরো মানে বেশি ফর্মাল হবে প্ল্যানিংটা। এবং আমরা দেখবো যে অর্গানাইজেশনের গাইডলাইন কি আছে, তারপরে কোনো কমপ্লায়েন্স ইস্যু আছে কিনা, কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা যেটা আমার আসলে বাজেটিং এ এস্টিমেশনে আমাকে ফলো করতে হবে। সো ওইটার বাইরে যাওয়াই যাবে না। সো দ্যাটস ওয়াই আমরা প্ল্যানিং যখন করবো কস্ট ম্যানেজমেন্টের, সেটা যাতে অনেক ফর্মাল হয় এবং আমাদের অর্গানাইজেশনের যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে সেগুলো যাতে আমরা সব ফলো করি, সেটা এখানে মেনটেন করতে হবে। তার সাথে সাথে করতে হবে ইউনিটস, যে আমরা আসলে এটা কি ডলারে বাজেটিং করব নাকি টাকায় বাজেটিং করব না কিভাবে করব। আর আরেকটা সবসময় আমি যেটা বলে আসছি টলারেন্স, যে কোন পর্যন্ত আসলে আমার টলারেন্সের মধ্যে আছে, থ্রেশহোল্ডের মধ্যে আছে, এর বাইরে গেলে আমাকে স্ট্রেট করতে হবে। এবং কস্টের ব্যাপারে এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি চাইলেই বাজেট পাবেন না। সো এই টলারেন্সটা সেট করতে হবে। তারপর কিভাবে বাজেটে রিপোর্টিং করবেন সেটাও কিন্তু আমি কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানে করবো, যে আমি আসলে থ্রু আউট দ্য প্রজেক্ট বাজেটিং, বাজেট এবং কস্টের যে এক্সপেন্ডিচার হচ্ছে সেগুলো আমি কিভাবে রিপোর্টিং করবো, সেটাও আমাদেরকে আগে থেকে ফরম্যাট গুলোকে ডিসাইড করতে হবে। এবং অর্গানাইজেশনের কোনো পলিসি লিঙ্ক থাকলে সেটা আমাদেরকে বের করে সেভাবে করতে হবে আর কি। সো এই আমি এটা বলতে চাচ্ছি এইটা, যে কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা অনেক ফর্মাল হবে এবং আমরা অর্গানাইজেশনের কোনো কিছু কমপ্লায়েন্স কোনো কিছু যাতে মিস না হয়, অডিট রিলেটেড কোনো কিছু যাতে মিস না হয়, এটা এনশিওর করতে হবে। এরপরে আসেন কাজের কাজ, মানে আমরা কি করেছি, আমরা ওয়ার্ক প্যাকেজ কোথায় তৈরি করেছি, স্কোপ ম্যানেজমেন্টে, রাইট। তারপরে ওয়ার্ক প্যাকেজ থেকে অ্যাক্টিভিটিস তৈরি করেছি কোথায়, কোন চ্যাপ্টারে, শিডিউল, হ্যাঁ শিডিউল ম্যানেজমেন্টে অ্যাক্টিভিটিস তৈরি করেছি। এবং তার মানে কি আমরা কিন্তু সবই পেয়ে গেছি, অ্যাক্টিভিটিস পাইছি, তার ডিউরেশন পেয়ে গেছি, এবং ওই অ্যাক্টিভিটি করতে কি টাইপের রিসোর্স লাগবে এবং কি পরিমাণ রিসোর্স লাগবে সেটা কিন্তু আমি বারবার বলেছিলাম, যে সেটা হলে আমাদের বাজেট করার সুবিধা হবে। হ্যাঁ, সেটা করতে আমাদের, সেটা ছাড়া বাজেট করা যাবে না। তো এখন আসলে আমরা প্রতিটা অ্যাক্টিভিটির এগেইনস্টে বাজেট বের করতেছি। তার মানে কি করতে হবে, কি টাইপের রিসোর্স লাগবে, তারপরে কি কোয়ান্টিটি রিসোর্স লাগবে, টাইপ লাগবে, কোয়ান্টিটি লাগবে, এবং হচ্ছে ডিউরেশন লাগবে। তো দেখেন ডিউরেশন অলরেডি আমাদের আছে, আমরা ওটা অ্যাক্টিভিটি থেকে পেয়ে গেছি, শিডিউল থেকে। এখন আমাদের জানতে হবে কি টাইপের রিসোর্স লাগবে, সেটা কি লেবার নাকি ম্যাটেরিয়াল নাকি ইকুইপমেন্ট নাকি ফ্যাসিলিটিস, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কি পরিমাণ লাগবে। তাহলে কিন্তু আমরা ইজিলি প্রতিটা অ্যাক্টিভিটির এস্টিমেট করতে পারবো। এটিকে বলা হচ্ছে এস্টিমেট কস্ট। এস্টিমেট কস্ট তার মানে প্রতিটা অ্যাক্টিভিটির কস্ট বের করবো আমরা। তাহলে একটা ওয়ার্ক প্যাকেজে যদি আমি চারটা যদি অ্যাক্টিভিটি থাকে এবং প্রতিটা যদি আমি কস্ট বের করি, তাহলে কিন্তু আমরা অ্যাড আপ করলে, এগ্রিগেট করলে কিন্তু ওয়ার্ক প্যাকেজটার কস্ট পেয়ে যাবো। এইভাবে আমরা যদি উপরের দিকে এগ্রিগেট করতে থাকি, তাহলে ডাব্লিউবিএস এর মেজর কম্পোনেন্টের পাবো, তারপরে কন্ট্রোল অ্যাকাউন্টের পাবো, এবং ফাইনালি সব এগ্রিগেট করে পুরো প্রজেক্টের বাজেট পাবো। সেই ব্যাপারটা কি বলতেছে হচ্ছে ডিটারমাইন বাজেট। তার মানে এখানে আমরা সবগুলোকে এগ্রিগেট করবো এখন, ঠিক আছে, প্রতিটা ওয়ার্ক প্যাকেজ, এবং সেই ওয়ার্ক প্যাকেজটা যে কন্ট্রোল অ্যাকাউন্টের আন্ডারে আছে সেটাকে সবগুলোকে এগ্রিগেট করবো, করার পর আমরা টোটাল প্রজেক্টের বাজেট পাবো। এটাকে বলা হচ্ছে ডিটারমাইন বাজেট। এটা থেকে আমরা যেটা মেইনলি আউটপুট পাই সেটাকে বলা হয় কস্ট বেস লাইন, ঠিক আছে। সো উপরেরটা থেকে আমরা কি পাই, এটা থেকে আসলে আমরা মেইন আউটপুট পাই হচ্ছে কস্ট এস্টিমেটস, অ্যাক্টিভিটি কস্ট এস্টিমেট। তার মানে প্রতিটা অ্যাক্টিভিটির কস্ট আমরা এস্টিমেট করতে পেরেছি। পরে সবগুলোকে এগ্রিগেট করে আমরা তৈরি করতেছি বাজেট, সেটাকে বলা হচ্ছে ডিটারমাইন বাজেট। দুইটার মধ্যে কি পার্থক্য বুঝেছি? এস্টিমেট কস্ট মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রতিটা অ্যাক্টিভিটি লেভেলে কস্ট বের করা, আর ডিটারমাইন বাজেট মানে সবগুলোকে যোগ করে আমরা ফাইনাল প্রজেক্টের বাজেট বের করব, এবং সেটাকে বলা হয় প্রজেক্ট বাজেট, সরি এটাকে বলা হয় কস্ট বেস লাইন।
এর সাথে আরেকটা টার্ম আমরা একটু লিখে রাখি এখানে, পরে আলোচনা করবো, সেটা হচ্ছে প্রজেক্ট বাজেট। যদিও আমরা যখন কাজ করি তখন কিন্তু বাজেট আর বেসলাইন মনে করি যে একই, কিন্তু পিএমবক আসলে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা আমরা দেখবো যে পার্থক্যটা কি। কস্ট বেসলাইন আর প্রজেক্ট বাজেট অ্যাজ পার পিএমবক ইট ইজ নট দ্য সেম থিং, যদি আমরা কাজের সময় একইভাবে ইউজ করি। আর এখানে কস্টের বেসলাইনের সাথে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে টাইম ফেজ। টাইম ফেজ, টাইম ফেজ মানে হচ্ছে কখন কি বাজেট লাগবে, আমাদের কি পরিমাণ টাকা লাগবে। আমরা যারা প্রজেক্টে ইনভলভ আছি, প্রজেক্ট করতেছি, স্পেশালি গভর্নমেন্ট প্রজেক্টে, সেখানে কিন্তু কি বাজেট কি একবারে অ্যালোকেট হয়? বাজেট কিন্তু বিভিন্ন কোয়ার্টারে বা ইয়ারে কিন্তু বাজেটে অ্যালোকেট হয়। সো সেই টাইম ফেজটাকে আমরা বলি আসলে কস্ট বেসলাইন। তো টাইমটা মাথায় রাখতে হবে যে কোন সময়ে কি পরিমাণ টাকা আমার দরকার, সেটা কিন্তু প্রাইভেট সেক্টরে ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট সেক্টরে বা ডোনার ফান্ডের প্রজেক্টও কিন্তু সেম ভাবে ইম্পর্টেন্ট। তাইলে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম এটা আসলে পুরোটাই প্ল্যানিং নিয়ে। এরপরে লাস্টে যে প্রসেস সেটা হচ্ছে কন্ট্রোল কস্ট। তার মানে আমরা এখন যখন বেসলাইন হাতে পেয়েছি, এক্সিকিউশন শুরু হবে। আমাদের বেসলাইনের সাথে ডেভিয়েশন যাতে কম হয়, যদি ডেভিয়েশন হয় কারেক্টিভ অপশন নেওয়ার চেষ্টা করব। আর যদি আসলে কোনো চেঞ্জ হয় কোনো কারণে, তাহলে আমরা কস্ট বেসলাইনটাকে আপডেট করব ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল নিয়ে। এটা হচ্ছে কন্ট্রোল কস্টের কাজ, যেটা মনিটরিং এন্ড কন্ট্রোলিং এর পার্ট, এমএনসি, মনিটরিং এন্ড কন্ট্রোলিং এর পার্ট। ঠিক আছে, সো লেটস সি, সবগুলো নিয়ে আমরা এখন সামনে আলোচনা দেখব। তো এই যে আমরা বাম সাইডটা আমরা মনে আছে নিশ্চয়ই, বাম সাইড হচ্ছে ডেলিভারেবলস আর ডান সাইডটা হচ্ছে টুলস। সেই সমস্ত টুলস, টেকনিক এবং ডেলিভারেবল আমরা এই চ্যাপ্টারে ইউজ করব। তাহলে প্রথম কাজ কি করবো, আমাদের ওই যে কস্ট এস্টিমেট করতে হবে। তার আগে অবশ্য প্ল্যানিং করতে হবে। প্ল্যানিংটা বলার আগে বোধহয় ইয়া বলেছে, তাই না? আচ্ছা, প্ল্যানিংটা এখানে বলাই নাই। আচ্ছা, যাই হোক, সো প্ল্যানিং কিন্তু একটা প্রসেস আছে, সেটা কিন্তু অনেক ফর্মাল ভাবে করতে হবে, যেটা আমি বললাম। সেটা একটু যদি দেখতে চান তাহলে পিএমবক থেকে দেখে নিতে হবে, কারণ এখানে মেনশন করা নেই। তাহলে মেইন কাজ কি করতেছি, আমরা কস্ট এস্টিমেট করতেছি এবং আমরা যে আইডেন্টিফাই করতেছি যে লেবার, ফ্যাসিলিটিস, ইকুইপমেন্টস, ম্যাটেরিয়ালস কোন অ্যাক্টিভিটির জন্য কি পরিমাণ, কি টাইপের লাগবে এবং কি পরিমাণ লাগবে, সেটা হচ্ছে কস্ট এস্টিমেট। এবং এটা যখন আমরা কস্ট এস্টিমেট করছি তখন কিন্তু আমরা অনেকগুলো টেকনিক ইউজ করতে পারি। এটা কিন্তু আলোচনা আমরা করেছিলাম, মনে আছে যে 4টা আমরা টেকনিক ইউজ করতে পারি যখন আমরা কস্ট এস্টিমেট করি অথবা ডিউরেশন এস্টিমেট করি। এটা নিয়ে আরেকটু আলোচনা করি, কারণ এটা এখানে ডিটেইল আলোচনা হয়েছে। যদিও শিডিউলের ব্যাপারে সেম টেকনিক আমরা ইউজ করি, যখন আমরা আসলে প্রতিটা অ্যাক্টিভিটির এস্টিমেট করছি, শিডিউল এস্টিমেট অথবা কস্ট এস্টিমেট, তখন আসলে জেনারেলি 4টা টেকনিক সবচেয়ে বেশি ইউজ হয়। একটা হচ্ছে অ্যানালগাস এস্টিমেশন, অ্যানালগাস এস্টিমেশন। একটা হচ্ছে প্যারামেট্রিক, ঠিক আছে। এরপর হচ্ছে বটম আপ, মনে আছে কি? এটা আমি কিন্তু আলোচনা করছিলাম আপনাদের সাথে, আমি আবার করতেছি। আর একটা হচ্ছে 3 পয়েন্ট এস্টিমেট। এই সেম এস্টিমেশনটা কিন্তু আমরা যখন অ্যাক্টিভিটির শিডিউল বের করি, যে একটা কাজ করতে কত সময় লাগবে, তখন কিন্তু আমরা সেম এস্টিমেটটা 4টা টেকনিক ইউজ করতে পারি, যে কোনো একটা বা একাধিক ইউজ করতে পারি আমরা। সো প্রতিটা এস্টিমেশন বুঝতে হবে এবং কোন এস্টিমেশনের বেনিফিট কি, কোন জায়গায় এটা ইউজ করা উচিত আর কোন জায়গায় ইউজ করা উচিত না, সেটা আমাদের বুঝতে হবে। সো অ্যানালগাস এস্টিমেশন নাম দেখেই বুঝতেছি যেটা আসলে কি, আমরা আগের প্রজেক্টের কোন একটা অ্যাক্টিভিটির সাথে মিলায় অ্যানালজি করে আমরা আমাদের এই প্রজেক্টের, যে প্রজেক্ট আমরা এখন হাতে নিয়েছি, সেটার পার্টিকুলার কোন অ্যাক্টিভিটির এস্টিমেট করছি, সেটাকে বলা হয় অ্যানালগাস এস্টিমেশন। তাহলে আমরা যদি কোনো টাস্কের সাথে, আগের কোনো টাস্কের সাথে অ্যানালজি করে নতুন কোন একটা প্রজেক্টের টাস্কের এস্টিমেট করি, তাহলে এটা কি সময় বেশি লাগবে না কম লাগবে এটা করতে? কম লাগবে। হ্যাঁ, খুবই দ্রুত আমরা করে ফেলতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এটার অ্যাকুরেসি কিন্তু কম, যেহেতু আমরা ডিটেইল যাই নাই, আমরা কিন্তু জাস্ট কম্পেয়ার করে নিয়ে নিচ্ছি, সেটার অ্যাকুরেসি কম কিন্তু ফাস্টার। এবার আসি প্যারামেট্রিক এস্টিমেশন। প্যারামেট্রিক এস্টিমেশন মানে যদি আমরা কোনো ভেরিয়েবল বা প্যারামিটার ধরে অ্যারিথমেটিক ইউজ করে যদি বের করি, তাহলে ওটাকে বলে প্যারামেট্রিক এস্টিমেশন। যেমন এক্সাম্পলটা বুঝতে পারলে হবে যে আমরা আমাদের 500 স্কয়ার ফিটের একটা ফ্লোর টাইলস করতে যাচ্ছি। একটা টাইলস করতে যদি খরচ হয় 300 টাকা টাইলসটা বসাতে বা কাজ করতে, তাহলে আমারটা যদি 500 স্কয়ার ফিট হয়, তাহলে কিন্তু আমরা ইজিলি অ্যারিথমেটিক দিয়ে বের করতে পারবো যে 500 স্কয়ার ফিট ফ্লোরে আমাদের কি পরিমাণ টাকা লাগবে, সেটাকে বলা হচ্ছে প্যারামেট্রিক এস্টিমেশন, ঠিক
ঠিক আছে? সো প্যারামিটার এই সবগুলো কিন্তু শিডিউলের ক্ষেত্রে সত্য, শিডিউলের ক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু ইউজ করতে পারবো এটা। আর বটম আপ এস্টিমেশন মানে হচ্ছে আমি কোন একটা কাজের এস্টিমেট করছি A1 এর কিন্তু এটা পাচ্ছি না, কারণ এটা খুব বড় লাগতেছে আমার কাছে, বা ডিটেলটা বুঝতে পারছি না। তাহলে আমি কি করবো, এটাকে আরো ব্রেকডাউন করে স্মলার বানাবো। স্মলার বানিয়ে ফর এক্সাম্পল আমি বললাম A1 A2 A3, তাহলে কি করলাম, আমি ব্রেকডাউন করলাম, পরে আরো স্মলার কম্পোনেন্ট তৈরি করলাম, এখন আমি এস্টিমেট করলাম। এস্টিমেট করার পরে প্রতিটা যে এস্টিমেট হলো এটা এগ্রিগেট করলে কিন্তু আমি এখন বড় কম্পোনেন্টটার কিন্তু এস্টিমেট করতে পারবো। তো এটাকে বলা হচ্ছে বটম আপ এস্টিমেশন। আমি যদি আরো ডিটেলে যাই, ডিটেল ব্রেকডাউন করে যদি আমি এই ছোট স্মল গুলোর এস্টিমেশন পাই, তাহলে কিন্তু আমি ইজিলি এগ্রিগেট করে আমি প্যারেন্টের এস্টিমেশন পেয়ে যাব। সো এটাকে বলা হয় বটম আপ এস্টিমেশন। সো বটম আপ এস্টিমেশন কিন্তু অনেক বেটার, মানে অনেক অ্যাপ্রোপ্রিয়েট হবে, অ্যাকুরেসি বেশি হবে, কিন্তু সময় বেশি লাগবে। ঠিক আছে? আর এরপরে 3 পয়েন্ট এস্টিমেট। এখানে আমরা জানি যে ফর্মুলা একটা ইউজ করতে হয়, ফর্মুলা একটা ইউজ করতে হয় এস্টিমেশনের জন্য। সেটা কি? সেটা হচ্ছে যে ধরেন এস্টিমেট করছি আমরা, এস্টিমেট কোন একটা টাস্কের এস্টিমেট ইকুয়াল টু অপটিমিস্টিক প্লাস 4 মোস্ট লাইকলি প্লাস পেসিমিস্টিক ডিভাইডেড বাই কি 3 পয়েন্ট। যদি নরমাল 3 পয়েন্ট বলা হয় তাহলে আমরা বলি ডিভাইডেড বাই 3। এবার আমরা এর আগে যতগুলো এস্টিমেশন দেখলাম, 3টা এস্টিমেশন, কোথাও কিন্তু আমরা একাধিক মানে ভ্যালু ইউজ করি নাই, বের করি নাই, একটাই ভ্যালু ইউজ করেছি। প্যারামেট্রিক বলেন, অ্যানালিটিক্স বলেন, বটম আপ বলেন, একটাই ভ্যালু আমরা বের করেছি। কিন্তু এখানে আমরা কি করতেছি, আমরা কিন্তু 3টা ভ্যালু একটা টাস্কের এগেইনস্টে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সেটা কি? ও মানে হচ্ছে অপটিমিস্টিক, তার মানে সব বেস্ট কেস সিনারিওতে কোন একটা কাজ করতে, যে কাজটা আমরা এস্টিমেট করছি ওটা করতে কত টাকা খরচ হবে। সে আমরা ফর এক্সাম্পল সবাই মিলে ব্রেইনস্টর্ম করে বললাম এটা করতে $100 লাগবে। আর পেসিমিস্টিক কি? পেসিমিস্টিক মানে হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট কেস সিনারিও, তখন আসলে কত টাকা লাগবে। সে এটা করতে 160 লাগবে, ওয়ার্স্ট কেস সিনারিও। আর মোস্ট লাইকলি মানে যেটা আসলে সচরাচর আমরা পাই, কিংবা আমরা এর আগে করেছি এই টাইপের কোন একটা কাজ যেখান থেকে আমরা দেখেছি যে এটা আসলে $120 মতো লাগে, সেটাকে আমরা বলে হচ্ছে মোস্ট লাইকলি। এখন এই 3টা যদি আমরা যোগ করি, করে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে যেটা পাবো 3 দিয়ে ভাগ দিয়ে, তাহলে কত হচ্ছে এখানে দেখেন 200 380, তাই না? 380 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু কত হচ্ছে? 312, 312, তাই না? 312, তারপর 126 এর মতো। হ্যাঁ, তাহলে $126 কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে আমাদের এস্টিমেশনটা। সেইটা হচ্ছে 3 পয়েন্ট, হ্যাঁ, ফর্মুলা ইউজ করে আমরা এস্টিমেট বের করতে পারি। এটার আরেকটা ফর্মুলা আছে যেটাকে আমরা বলি পার্ট। সেখানে আসলে সেম, কিন্তু আমরা কি করি, 6 দিয়ে 4 দিয়ে মোস্ট লাইকলিকে গুণ করি এবং 6 দিয়ে ভাগ করি। তাহলে আগেরটাই যদি আমি বলি এবং ফর্মুলাটা যদি 4 দিয়ে গুণ করি, আমরা সেম ফর্মুলা, জাস্ট হচ্ছে m কে 4 দিয়ে গুণ করতে হবে আর 3 জায়গায় আমরা 6 লিখব, কারণ উপরে অলরেডি 6 হয়ে গেছে। এবং এটাকে উপরটাকে বলা হয় সিম্পল এভারেজ আর নিচেরটাকে বলা হয় ওয়েটেড এভারেজ। সো এখানে 4 ইনটু কত হবে 120 প্লাস হচ্ছে 160, আর সবগুলোকে ভাগ করব কি দিয়ে? এবার 6 দিয়ে। এটা আমরা বলতেছি ওয়েটেড এভারেজ। তো সেটা করে কত পাওয়া যায় দেখেন তো একটু। 123 পাওয়া যায়। হ্যাঁ, দেখেন আমরা কেন 4 দিয়ে গুণ করলাম, কারণ হচ্ছে এইটা পার্ট ফর্মুলা সেই জায়গায় ইউজ করা হয় যেখানে আসলে আমাদের কনফিডেন্স লেভেলটা একটু হাই। তার মানে এই কাজটায় আমরা এর আগে করে আসছি এবং আমরা জানি যে এই কাজটা করতে জেনারেলি $120 লাগে। তখন আমরা আসলে এটাকে এমফাসিস দেওয়ার জন্য যাতে মোস্ট লাইকলির আশেপাশেই, হ্যাঁ, এস্টিমেশনটা হয়, এই জন্য আমরা 4 দিয়ে গুণ করি এটাকে। ঠিক আছে? সো তখন কি হয়, 120 এর কাছাকাছি আসে। দেখেন এটা কিন্তু 123 হচ্ছে, মানে খুবই কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি মোস্ট লাইকলির কাছাকাছি। তো যেখানে আমাদের এক্সপিরিয়েন্স বেশি সেই জায়গায় আমরা আসলে এই পার্ট ফর্মুলাটি ইউজ করি, যেটা ওয়েটেড এভারেজ। আর যেখানে আমাদের
মোস্ট লাইকলি ডাটাটার ব্যাপারে উই আর নট শিওর, আগে এরকম কাজ করিনি বা নতুন করতেছি, সেসব জায়গায় আসলে আমরা 3 পয়েন্ট সিম্পল এভারেজ ইউজ করি, 3 পয়েন্ট এস্টিমেট। এটাকে বলা হয়, আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল ভাবে বলি, এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনের জন্য আমরা ইউজ করি হচ্ছে 3 পয়েন্ট এস্টিমেট, আর বেটা ডিস্ট্রিবিউশনের জন্য আমরা ইউজ করি হচ্ছে কি পার্ট ইউজ করি আমরা। ঠিক আছে, সো মানে পরীক্ষায় কিন্তু অঙ্ক আসতে পারে, শিডিউল থেকে আসতে পারে বা কস্ট থেকে আসতে পারে। আপনাকে 3টা ভ্যালু দিয়ে দিবে, বলবে যে পার্টে যদি আমরা এটা হিসাব করি তাহলে আমাদের ভ্যালুটা কত হবে এস্টিমেশন। সো এটা টাকার ক্ষেত্রেও কিন্তু হতে পারে, টাইমের ক্ষেত্রেও হতে পারে। যে কোনো একটা অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু পেতে পারে এই কনসেপ্টটা থেকে। এখন আমরা যে 6 দিয়ে ডিভাইড করলাম, হ্যালো, হ্যাঁ বলেন বলেন। 6 দিয়ে যে ডিভাইড করলাম, এটা কোন ফর্মুলায়, মানে কোন 6 এর জায়গায় অন্য কিছু করা যায় না? কারণ উপরে আইটেম ছিল 6টা, ও প্লাস 4m প্লাস হচ্ছে পেসিমিস্টিক। কয়টা আইটেম তাহলে? একটা, 4টা, 5টা, 6টা, এই জন্য 6 দিন। এটা এই জন্য এটা কিন্তু আমরা ওয়েটেড এভারেজ দিচ্ছি, হ্যাঁ, সিম্পল এভারেজ না। তাহলে দেখেন এখানে একটা যে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন 3 পয়েন্ট এস্টিমেট কিংবা বেটা ডিস্ট্রিবিউশন ইউজ করি, তখন আসলে আমরা কি হ্যান্ডেল করতেছি এটা খেয়াল করেন একটু। সেটা হচ্ছে রিস্ক এবং আনসার্টেনিটি হ্যান্ডেল করছি, তাই না? বেস্ট কেস সিনারিও দেখতেছি, ওয়ার্স্ট কেস সিনারিও দেখতেছি। আগের গুলোতে কিন্তু আমরা এটা অ্যানালাইসিস করি না। সো দ্যাটস ওয়াই 3 পয়েন্ট এস্টিমেট কিন্তু অনেকেই ইউজ করে, খুব বেশি ইউজ হয় 3 পয়েন্ট এস্টিমেট কিংবা পার্ট। এবং আগে মাইক্রোসফট প্রজেক্টে এটা বিল্ট ইন ছিল, বিল্ট ইন পার্ট করা যেত। পার্টে আপনি 3টা ভ্যালু বসায় টাস্কের এস্টিমেশন করতে পারতেন, টাকার এবং ডিউরেশনের। কিন্তু 2010 এর পর থেকে এটা রিমুভ করে ফেলছে মানে মাইক্রোসফট প্রজেক্ট। কিন্তু এটা অনেক প্রজেক্টে এটা ইউজ করলে কি হয়, মানে আমরা রিস্ক এবং আনসার্টেনিটি কনসিডার করতেছি, যেটা অন্য এস্টিমেশনে কিন্তু আমরা ইউজ করছি না। সো অনেক কথা বললাম, মানে পার্ট এবং 3 পয়েন্টের এই কথাগুলো মনে রাখেন, এর মধ্যে থেকে দেখবেন যে কিছু কোশ্চেন হতে পাবেন। ওকে, লেটস সি। আমরা আসলে এটা নিয়ে দেখবেন যে বেনিফিট ডিসবেনিফিট বলা আছে খুব সুন্দরভাবে পাওয়ার পয়েন্টে। আপনারা একটু দেখে নিন। আমি যেটা বলতেছিলাম যে ফাস্টার হয় কিন্তু ইয়া হয়, মানে অ্যাকুরেসি কম থাকে, আবার বটম আপে দেখা যায় অ্যাকুরেসি বেশি কিন্তু একটু সময় বেশি লাগে। তো একটু আপনারা দেখে নিন তাহলে হবে। এরপরে এই জিনিসটা একটু নতুন, পিএমবকে আসলে আগে মেনশন ছিল। আমরা কি অনেকে বোধহয় বের হয়ে যাচ্ছে বারবার নেটওয়ার্ক থেকে, না কি হচ্ছে? শেষ করতে আওয়াজ হচ্ছে নাকি খালি বোধহয় নেটওয়ার্ক ইয়ে হয়? শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, ওই ইমরুল, আপনার কি নেটওয়ার্ক খালি চলে যায় নাকি? না, আজকে তো কোনো প্রবলেম নাই আমার। তাই আপনি তো বারবার দেখছি কানেক্ট ডিসকানেক্ট হচ্ছে না। ভাইয়া, ওই যে প্ল্যান কস্ট ম্যানেজমেন্টের যে টলারেন্সটা বললেন, ওইটা একটু মানে বুঝতে পারিনি, একটু বলেন তো। আচ্ছা, টলারেন্সটা এটা কিন্তু একই কথা আগেও আমরা বলেছি। শিডিউলের ক্ষেত্রে টলারেন্স আছে, স্কোপের ক্ষেত্রে আছে, সামনে কোয়ালিটির ক্ষেত্রে আমরা টলারেন্স এবং থ্রেশহোল্ড নিয়ে কথা বলি। তার মানে কি, প্রতিটা অর্গানাইজেশনের কিন্তু একটা টলারেন্স আছে, বা প্রতিটা প্রজেক্টের জন্য হ্যাঁ টলারেন্স সেট করা হয়। কোথা থেকে? স্টেক হোল্ডারদের যারা স্পন্সর তাদের কাছ থেকে আসলে জিনিসটা আসে। যেমন আপনাকে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে বললো যে আপনার কস্টের এগেইনস্টে 5% যদি ইনক্রিজ হয় কস্ট, ঠিক আছে, তাহলে এটা তুমি তোমার লেভেলে এটা হ্যাঁ জাস্ট রিকোয়েস্ট করে তুমি 5% টাকা নিয়ে কাজটা করতে পারো। যদি তোমার লেভেলে কস্ট বেস দেনের থেকে যদি 5% কস্ট বেশি হয়, তাহলে 5%, তার মানে ধরেন আমার যদি 1 লাখ টাকা আমাদের বাজেট হয়, খুব সিম্পল এক্সাম্পল, তাহলে আমাকে ম্যানেজমেন্ট 5% থ্রেশহোল্ড দিয়েছে, তাহলে আমার কত টাকা পর্যন্ত আমার ইয়াতে আছে? 5% মানে 1,05,000 টাকা। তার মানে কোনো কারণে যদি প্রজেক্টে কস্ট বেড়ে যায় 1,05,000 মতো, তাহলে এই থ্রেশহোল্ড মতো আমি কিন্তু নিজেই ম্যানেজ করতে পারবো, যদি ম্যানেজমেন্ট আমাকে অলরেডি পারমিশন দিয়েছে। কিন্তু এর উপরে যদি 1 টাকাও বেশি হয়, 1,06,000 টাকা লাগবে, তাহলে কিন্তু ওটা সঙ্গে সঙ্গে এসকেলেট করতে হবে ম্যানেজমেন্টের কাছে। সো এই যে এটা হচ্ছে থ্রেশহোল্ড, আর এর মধ্যে যে আপনি থাকতে পাচ্ছেন 1,05,000 মধ্যে, এর মধ্যে যতক্ষণ আছেন সেটা হচ্ছে আপনার টলারেন্স। যখন এই থ্রেশহোল্ডটা বাইরে চলে যাবেন, ইমিডিয়েটলি আপনাকে এসকেলেট করতে হবে ম্যানেজমেন্টের কাছে। এটা স্কোপ রেটেড হতে পারে, কোয়ালিটি হতে পারে, টাইমের ক্ষেত্রে হতে পারে, যে 5% টাইম কত আপনাকে টলারেন্স দিয়েছে,
এর যদি উপরে চলে যান তাহলে ম্যানেজমেন্টকে জানতে হবে, আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে। ঠিক আছে, এটাকে অনেক অনেক বই এটাকে বলা হয় ম্যানেজমেন্ট বাই এক্সেপশন। তার মানে এক্সেপশনের একটা লিমিট আছে, ওর বাইরে চলে গেলে ইউ হ্যাভ টু ইনফর্ম দ্য মানে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। আর তার নিচে একটা বিষয় হচ্ছে, তার নিচে কিন্তু আপনি নিজে কাজ করবেন। আপনার যতক্ষণ টলারেন্সের মধ্যে আছে তখন কিন্তু আপনি যাবেন না, তাহলে এটা আবার খারাপ হবে যে আপনি কোনো ব্যাপক কিছু হলেই খালি ম্যানেজমেন্টের কাছে দৌড়ান, তাই তো হলো না। আপনাকে যে সেট করা দিয়ে দেওয়া হয়েছে টলারেন্স, তার মধ্যে আছেন, তাহলে আপনি এটা নিজেই ম্যানেজ করেন। ঠিক আছে কারণ প্ল্যানিং এর মধ্যে তো এটা তো লিমিটেশন এন্ড কন্ডিশনের পর্যায়ে পড়ে, তাই না ভাইয়া? হ্যাঁ, প্ল্যানিং এর মধ্যে ওটা মানে ইনকর্পোরেট হবে আর কি, যে এত পার্সেন্ট পর্যন্ত তোমার টলারেন্স আছে। সেটা যে কোনো কন্ডিশনও তো ওখানে ইনপুট হতে পারে। যেমন মানে কন্ডিশন জিনিসটাকে তাহলে কোনটার মধ্যে দিবে ভাই? মানে একটা যদি কোনো একটা প্রজেক্ট প্ল্যানিং করে সেক্ষেত্রে তো ম্যানেজমেন্টের আমার কোনো যে কোনো একটা কন্ডিশন থাকতে পারে, সেক্ষেত্রে কন্ডিশনটা কোন পর্যায়ে পড়বে আর কি প্ল্যানিং এ? কন্ডিশন বলতে কি বলছেন, একটা এক্সাম্পল দেন, তাহলে বুঝতে পারছি না। এক্সাম্পল যে যদি বলতে পারে যে আমি প্ল্যানিং করতেছি, আমি একটা যে কোনো একটা প্রজেক্ট করব, হ্যাঁ, তো ওটার প্রজেক্টটার লোকেশন এরকম হতে হবে বা প্রজেক্টের টেকনিক্যাল স্পেক এরকম হতে হবে, সেই ক্ষেত্রে কন্ডিশন মানে যে কন্ডিশনের কথা বলছি আর কি। এগুলো তো আমরা সব জায়গায় লিখতেছি, যে স্কোপে লিখতেছি, স্কোপ স্টেটমেন্টে লিখতেছি। তারপরে এটা যদি কস্ট রিলেটেড হয় তাহলে আপনি কস্ট প্ল্যানিং এও লিখতে পারবেন, কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানও লিখতে পারবেন যদি কস্ট রিলেটেড হয়। এবং সেটাকে আমরা, আমার মনে হয় আপনি এটা বলতে যাচ্ছেন অ্যাজাম্পশন এবং কনস্ট্রেন্ট বলে দুইটা জিনিস আমরা সব জায়গায় ইউজ করি। হ্যাঁ, ম্যানেজমেন্ট কিছু অ্যাজিউম করেছে সেটা, বা কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করেছে, সেটা আপনি এই দুইটা জায়গায় লিখতে পারেন, অ্যাজাম্পশন এবং কনস্ট্রেন্ট। আর হ্যাঁ, আর একটা কি বলতে চাইলাম, আর এটা আসলে একদম এখানে প্ল্যানিং এর মধ্যে টলারেন্স বলেই একটা থাকে, বা থ্রেশহোল্ড বলে একটা পয়েন্ট আপনি লিখবেন। সেখানে লিখবেন যে 5% +-5 এরকম হতে পারে, +-5 বা শুধু +5% হচ্ছে আপনার টলারেন্স আছে। এর উপরে চলে গেলে আপনাকে জানতে হবে। আচ্ছা, আমরা এখানে এই স্লাইডটা নতুন একটা স্লাইড, এটা থেকে একটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে কমন এস্টিমেশন টাইপস। আমরা যখন এস্টিমেশন করি প্রজেক্টে, তখন আসলে এই তিন ধরনের এস্টিমেট আমরা করতে পারি। একটা হচ্ছে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড, এবং তিনটা একটু রিলেশনটা একটু বোঝার চেষ্টা করি আমরা। একটা হচ্ছে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড, এটাকে আমরা অনেক সময় বলি হচ্ছে কি বলে এটাকে, হ্যাঁ, বল পার্ট ফিগার। এই যে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড, এটাকে আমরা বলি বল পার্ট ফিগার। তার মানে এমন একটা এস্টিমেশন করতেছি আমরা প্রজেক্টের, যেটা আসলে অ্যাকুরেসি কি হবে, দেখেন ব্র্যাকেটে লেখা আছে -25% থেকে +75% ডেভিয়েট করতে পারে ফাইনাল যে বাজেট হবে তার থেকে। সো এটাকে অনেক সময় বল পার্ট ফিগার বলা হয় বা রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড বলা হয়। জেনারেলি প্রজেক্ট শুরুর দিকে আমরা এই ধরনের এস্টিমেট করে থাকি, যেটা আসলে অ্যাকুরেট না, হাই লেভেলের একটা এস্টিমেশন। এটা সেটা হচ্ছে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড, নামটা হচ্ছে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড, যেটা আসলে 25% থেকে +75% পর্যন্ত ভেরি করতে পারে। তার মানে অলমোস্ট 100% কিন্তু এখানে ডেভিয়েশন হচ্ছে। সেইটা অনেক সময় প্রজেক্টের শুরুর দিকে আমরা বাজেট করি, যেটা পরে গিয়ে দেখা যায় যে এটা মানে এরকম বেড়ে গেছে, 75% বেড়ে গেছে। আর আরেকটা টাইপের এস্টিমেশন হচ্ছে যেটাকে বলে ডেফিনিটিভ এস্টিমেট, যেটার অ্যাকুরেসি হচ্ছে 5% থেকে +10%, -5% থেকে +10% পর্যন্ত যদি আমরা এস্টিমেট করতে পারি এত অ্যাকুরেটলি, তাহলে সেটাকে বলা হয় ডেফিনিটিভ এস্টিমেট। জেনারেলি প্রজেক্টে বেশিরভাগ ক্ষেত্রে যে প্রজেক্টগুলো আসলে কস্ট অনেক, মানে বেশিরভাগ প্রজেক্টে কি হয়, কস্ট কিন্তু আগে থেকে ফাইনালাইজ, যে $1 মিলিয়ন বাজেট, কিন্তু এটা আমরা ওই জায়গায় বলতেছি যেখানে আসলে কস্টটা কি হয়, চেঞ্জ হতে পারে এবং আমাদের অনেক আনসার্টেনিটি আছে। তখন আমরা আসলে যত প্রোগ্রেস হবে, যত আমরা শেষের দিকে যাব প্রজেক্টে, তত আসলে এস্টিমেটে ডেফিনিটিভ হবে, আর যত সামনের দিকে থাকবো তত আসলে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড হবে। এটাকে বল পার্ক ফিগার এই জন্য বলা হয়। বল পার্ক মানে কি, মানে যদি বাংলা করি বল পার্ক, তার মানে একটা ফুটবল কিন্তু পার্ক করে রাখা খুব টাফ, তাই না? মাঠেও যদি আপনি পার্ক করে রাখেন, একটু বাতাস হলে কিন্তু এটা মুভ করবে, হ্যাঁ, কারণ এটা অ্যাকুরেসি খুবই খারাপ আর প্রায় 100% ফ্লাকচুয়েট করছে। সো দ্যাটস ওয়াই এটা অনেক সময় বল পার্ক ফিগার বলা হয়। এবং
এই যে আমরা যারা ভেন্ডর হিসেবে কাজ করি, অনেক সময় কাস্টমারের সাথে যখন একটা টেবিলে আমরা কথা বলতেছি, অন দা টেবিল এখানে কাস্টমার, এখানে ভেন্ডর, মানে হয়তো কাস্টমার 15-20 মিনিটের মধ্যে বলছে যে আমি এই জিনিস চাই, তাহলে 15-20 মিনিটের প্রজেক্টে কি বলা যাবে, হাই লেভেল কিছু সে বলেছে, বলার পরে জিজ্ঞাসা করবে ভেন্ডরকে যে তাহলে এখন বলেন এটা করতে কি পরিমাণ টাকা লাগবে। সো এটা কি সম্ভব এই 15-20 মিনিট কথা শুনে বাজেট দেওয়া? কিন্তু তখন আমরা যে এস্টিমেটটা করি সেটাকে বলা হয় আসলে এই যে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড কিংবা বল পার্ক ফিগার, যেটা আসলে আলটিমেটলি অনেক এরকম 100% ডিফার করতে পারে। আচ্ছা, এরপর আরেকটা এস্টিমেট আমরা দেখতে পাচ্ছি যেটাকে বলা হয় ফেজ এস্টিমেট। এটা আসলে দুইটার কম্বিনেশন। মানে কি, কোন একটা প্রজেক্টের যখন আপনি এস্টিমেট করতেছেন ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 এরকম, হ্যাঁ, 4টা ফেজ মিলে আপনার প্রজেক্টটা, তাহলে আপনি যেটা আপনার নিয়ার টার্ম কাজ, নিয়ার টার্ম ফেজ, সেটা আপনি করবেন ডেফিনিটিভ এস্টিমেশন। আর যেটা ফিউচার টার্ম, সেগুলো আপনি রেখে দিবেন রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড। ঠিক আছে, যেটাকে আমরা মনে আছে রোলিং ওয়েভ প্ল্যানিং বলেছিলাম না? রোলিং ওয়েভ প্ল্যানিং মানে নিয়ার টার্ম গুলোকে আমরা ডিটেল করব, আর যেটা আরো সামনে আছে সেটা আমরা হাই লেভেলে রেখে দেবো। সিমিলারলি কস্টের ক্ষেত্রে ফেজ এস্টিমেট হচ্ছে সেই ব্যাপারটাই, ফেজ বাই ফেজ আমরা এস্টিমেট করব। তাহলে যেটা এখন আমাদের একদম নিয়ার টার্ম ফেজ, সেটা আমরা একদম ডেফিনিটিভ এস্টিমেট করব, প্রতিটা কাজের অ্যাক্টিভিটির প্রতিটা রিসোর্সের আমরা এস্টিমেট করব। আর বাকি ফেজগুলো এখন আমরা জানি না, ফলে রাফ অর্ডার অফ ম্যাগনিটিউড বা বল পার্ক ফিগার হিসেবে রাখবো। পরে যখন এটা শেষ হয়ে এখানে আসবো তখন এটা আবার ডেফিনিটিভ এস্টিমেশনে যাবে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে ফেজ এস্টিমেট। সো আমরা একটু রাখি যে এই স্লাইডটা থেকে প্রশ্ন আসতে পারে, এবং নাম্বারগুলো একটু খেয়াল রাখি, অপশনে আসতে পারে। আচ্ছা, আমি বলেছিলাম যে আমরা কিন্তু যখন আমরা কস্ট নিয়ে কাজ করব তখন কিন্তু গভর্নেন্স ফলো করতে হবে। মানে আপনার অর্গানাইজেশনের পলিসি, প্রসিডিউর, তারপর হচ্ছে কমপ্লায়েন্স, সরকারি জায়গায় পিপিআর, এর বাইরে কোনো কাজ করা যাবে না। তো সেটা আপনাকে কনসাল্ট করে করতে হবে, কিন্তু সেটাকে বলা হচ্ছে প্রজেক্ট গভর্নেন্স। তারপরে যে কমপ্লায়েন্স বললাম, কোনো যাতে কমপ্লায়েন্সের কোনো লুপহোল না থাকে। কারণ এই যে আমি যখন রুবিতে ছিলাম, হ্যাঁ, অনেক আগে 2010-11 তার আগে, তখন আমাদের যে প্রকিউরমেন্টের হেড, উনি রাত 9টায় মিটিং করে চলে গেছেন। পরের দিন সকালে এসে দেখেন যে ওনার কাট পাঞ্চ হয় না। কারণ কি? কারণ ওনার চাকরি ওভারনাইট শেষ হয়ে গেছে। বুঝতে পেরেছি? সো টাকা পয়সা কিন্তু খুবই সেন্সিটিভ, ফলে আমরা কোনো কমপ্লায়েন্সের যাতে কোনো গ্যাপ না রাখি যখন আমরা কস্ট নিয়ে কাজ করি। সব ক্ষেত্রে এটা ট্রু, হ্যাঁ, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, সব জায়গায় কোথাও মানে সবাই জিরো টলারেন্সি পাবে। আচ্ছা, লেসন রান রেজিস্টার আসলে আমরা ইউজ করি, যে যখন যে এটা ইউজ করি কিন্তু আমাদের হেল্প করে, যে যখন আমরা অ্যানালগ এস্টিমেট করি, প্যারামেট্রিক এস্টিমেট করি, তখন কিন্তু আমরা লেসন রান রেজিস্টার থেকে ইনপুট নিই। কেউ বলতে পারবেন যে প্যারামেট্রিক এস্টিমেশনে আমাকে হিস্টোরিক্যাল ডাটা কিভাবে হেল্প করে? প্যারামেট্রিক এস্টিমেশনে আমরা জানি অ্যানালগাসে আমরা হিস্টোরিক্যাল ডাটা ইউজ করি, কিন্তু প্যারামেট্রিকে কি আমরা হিস্টোরিক্যাল ডাটা ইউজ করি? বা বেঞ্চমার্ক ডাটা, আগের প্রজেক্টের ডাটা, কি মনে হয়? প্যারামেট্রিক মানে বলেছিলাম যে যেখানে আসলে আমরা ভেরিয়েবল বা প্যারামিটার বের করি, যে একটার কস্টিং কত হবে, তারপরে ওটাকে আবার পুরাটা দিয়ে গুণ করে যোগ করে আমরা বের করি। প্রশ্নটাকে বুঝতে পেরেছি যে প্যারামেট্রিক এস্টিমেশনে কি আমরা হিস্টোরিক্যাল ডাটা ইউজ করি? এটা মোর অ্যাকিউরেট, কারণ আমাদের যে প্যারামেট্রিক ইউজ করা হয়, তো ইউজ না করলে প্যারামেট্রিকের যে মানে যেটা ইনিশিয়াল যে আমি ডাটাটা নিব, সেটা তো রেফারেন্স হিসেবে বাকিগুলোর সঙ্গে তো মাল্টিপ্লাই করে আমি বের করতেছি। আলটিমেটলি তো আমার হিস্টোরিক্যাল থেকে তো নিচ্ছি ভাই ডাটাটা। রাইট, মানে আমরা যেটাকে ইউনিট হিসেবে ধরতেছি, যে আমাদের 1 স্কয়ার ফিট লাগাতে এত সময় লাগবে বা এত টাকা লাগবে, সেটা কোথায় পেলাম? এটা আমাদের আগের এক্সপেরিয়েন্স বা কোনো হিস্টোরিক্যাল ডাটা বা কোনো ডাটা থেকে আমরা কিন্তু নিয়েছি। সো এই জন্য কিন্তু অনেক সময় অনেকে ভুল করে এটা, যে প্যারামেট্রিক এস্টিমেশন বোধহয় অ্যাকুরেসি সবচেয়ে হাই। আমি কিন্তু বলেছি সবচেয়ে হাই কোনটা? বটম আপ। হ্যাঁ, আর সবচেয়ে লো হচ্ছে টপ, যেটা আমরা বলেছি কি কোনটা? অ্যানালগাস কিন্তু আরেকটা নাম আছে, টপ ডাউন এস্টিমেশন। কারণ একদম টপ থেকে দেখে আমরা এস্টিমেট করছি। তো
তো একুরেসি হচ্ছে সবচেয়ে বটম আপে। আচ্ছা, এই স্লাইডটা একটু মানে আমাদের কনটেক্সটের বাইরে, কিন্তু আমরা কি করতেছিলাম, লেসন লার্ন করতেছিলাম। তো এবার আমি বোধহয় বলেছি যে যখন আমরা লেসন লার্ন নিয়ে কাজ করব, লেসন লার্ন নিয়ে অ্যাজাইলের যে সেশনটা হয়, এটা তো মনে আছে না? ওটার নাম কি? অ্যাজাইল সেশনটা রেট্রোস্পেক্টিভ না? আর আমরা ট্রেডিশনাল প্রজেক্টে কি করি, আমরা লেসন লার্ন সেশন করি। সেটা মানে একটা মাইলস্টোন অ্যাচিভ করার পর হতে পারে, ফেজ বাই ফেজ হতে পারে, যেভাবে আপনার প্ল্যান করেন। এটা কমিউনিকেশন প্ল্যানে থাকবে। কিন্তু আপনি কখন লেসন লার্ন সেশন করবেন সেটা কিন্তু ট্রেডিশনাল প্রজেক্টে কোথায় থাকবে, এটা মনে রাখি। কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসবে এটা নিয়ে, আপনি কখন লেসন লার্ন সেশন করবেন, কখন আসলে রিপোজিটরিতে রাখবেন সমস্ত লেসন, সেটা কিন্তু থাকবে হচ্ছে কমিউনিকেশন প্ল্যানে। ঠিক আছে? সো এই জিনিসটা একটু দেখেন। আমরা যখন এবং লেসন লার্ন, আরেকটা আইডিয়া আমাদের ক্লিয়ার নিশ্চয়ই অলরেডি হয়েছে যে লেসন লার্ন মানে কি, আমরা যা শিখেছি সেটা আমরা কোথায় রাখবো, লেসন লার্ন রিপোজিটরিতে রাখবো, তাই না? এটা কি প্রজেক্ট শেষে করব নাকি থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট হবে লেসন লার্নটা? থ্রু আউট দ্য প্রজেক্ট। থ্রু আউট দ্য প্রজেক্ট হবে। আমরা যখনই যা পাবো ইমিডিয়েটলি সেটা কিন্তু আমরা ক্যাপচার করে রাখবো। ঠিক আছে? তো সেই ব্যাপারটাকে আমি বলতেছি আর্লি প্রজেক্ট ওয়ার্ক লেসনস। আপনি ইমিডিয়েটলি লেসন লার্ন রেজিস্টারে রাখবেন যাতে লেটার বা সাবসিকুয়েন্ট প্রজেক্টের কাজে আপনি সেটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে? আরেকটা হচ্ছে আমরা যখন প্রজেক্ট শুরু করি তখন কি করবো আমরা, তখন কিন্তু প্রিভিয়াস প্রজেক্টের এক্সপিরিয়েন্স যেটা আছে, একই টাইপের প্রজেক্ট আগে করেছি আমরা, সেই জিনিসগুলোকে কোথায় আছে, সেটা আছে কিন্তু লেসন লার্ন রেপোজিটরি সেটাতে কিন্তু আছে। এটা কিন্তু লেসন রেজিস্টার না, আগের প্রজেক্টের সমস্ত এক্সপিরিয়েন্স। সেটা কিন্তু আপনি যখন প্রজেক্ট শুরু করবেন বা যখন এটা লাগবে, তখনই আপনি লেসন লার্ন রেপোজিটরি থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবেন আপনার কারেন্ট প্রজেক্টের জন্য। আর আরেকটা হচ্ছে কি, যখন আমাদের প্রজেক্ট শেষ হয়ে যাবে, সবকিছু এই প্রজেক্টটা শেষ হয়ে গেল, তখন এই নলেজটা আমরা কোথায় দেব, আবার অর্গানাইজেশনের লেসন লার্ন রেপোজিটরিতে সাবমিট করব। ঠিক আছে? এটা কিন্তু ফ্লো, লেসন লার্নের ফ্লোটা হচ্ছে এটা। সো এটা একটু কনটেক্সটের বাইরে আমরা একটু বলে নিলাম যে এইভাবে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এখান থেকে একটা দুটো কোশ্চেন পাবেন। লেসন লার্ন রেজিস্টার জিনিসটা কি, কখন লেসন লার্ন ক্যাপচার করতে হবে, লেসন লার্ন রেপোজিটরি কখন আপনি ইউজ করবেন এবং কখন আসলে ফাইনাল রেপোজিটরিতে নিয়ে যাবেন, আর আগের প্রজেক্টে যে লেসন লার্ন রেপোজিটরি আছে সেখান থেকে আসলে কখন আপনি ইউজ করবেন প্রজেক্টে। কারেন্ট প্রজেক্টে অলওয়েজ আপনি ইউজ করবেন, শুরু থেকে থ্রু আউট দ্য প্রজেক্ট ইউজ করবেন। সো আমরা এতক্ষণ যে প্রসেসটা ছিলাম এটা হচ্ছে এস্টিমেট কস্ট। তার মানে প্রতিটা অ্যাক্টিভিটি লেভেলে আমরা কস্ট এস্টিমেট করে ফেলি। প্রতিটা ওয়ার্ক প্যাকেজের আন্ডারে যত অ্যাক্টিভিটি আছে সবগুলোর আমরা এস্টিমেট করব। আচ্ছা, এখন আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে বাজেট। তার মানে এখন আমরা ডিটারমাইন বাজেট করতে যাব, যে কিভাবে আমরা কস্ট বেস লাইন তৈরি করব, কিভাবে কস্ট বেস লাইন তৈরি করব। সো সেটা করার জন্য কি, সেটা কিন্তু একটা টুলে ইউজ হয় কস্ট বেস লাইন তৈরি করার জন্য, সেটাকে বলে এগ্রিগেশন, এগ্রিগেট করা, এগ্রিগেট মানে যোগ করা। তার মানে প্রতিটা ওয়ার্ক প্যাকেজের যে আমরা অ্যাক্টিভিটির কস্ট পেয়েছি সবগুলোকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে কিন্তু আমরা টোটাল প্রজেক্টের কস্ট বেস লাইন পাবো। সো এটা ডেফিনিশনটা একটু খেয়াল করেন। ডেফিনিশনটা থেকে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, ডাইরেক্ট ডেফিনিশন বলবে না কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটার উপর আসবে। দ্য কস্ট বেস লাইন ইজ দ্য অ্যাপ্রুভড ভার্সন। বেস লাইন মানে কি, অলওয়েজ আমি কিন্তু বারবার বলছিলাম, স্কোপ বেস লাইন, শিডিউল বেস লাইন মানে কি, অ্যাপ্রুভড বাই ম্যানেজমেন্ট। যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে দ্যাট ইজ ইউর রেফারেন্স পয়েন্ট, সেটার উপর বেস করে আমরা এক্সিকিউশন করব। এবং এটার বাইরে চলে গেলে আবার আমরা ব্যাক করতে হবে কারেক্টিভ অ্যাকশন নিয়ে। আর যদি আসলেই চেঞ্জ লাগে তাহলে অ্যাপ্রুভাল নিয়ে এটাকে আমরা চেঞ্জ করব। সো দ্য কস্ট বেস লাইন ইজ দ্য অ্যাপ্রুভড ভার্সন অফ দ্য টাইম ফেজ কিন্তু, হ্যাঁ, কখন কত টাকা লাগবে আমার সেটা। টাইম ফেজ প্রজেক্ট বাজেট এক্সক্লুডিং এনি ম্যানেজমেন্ট রিজার্ভ। এখানে আমরা একটা টার্ম নতুন পাচ্ছি, ম্যানেজমেন্ট রিজার্ভ ছাড়া যে প্রজেক্ট বাজেট সেটাকে বলা হচ্ছে কি, কস্ট বেস লাইন। সো এখানে এসে আমরা দুইটা জিনিস আমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ম্যানেজমেন্ট রিজার্ভ। রিজার্ভ জিনিসটা কি, আসলে রিজার্ভ জিনিসটা কি? রিজার্ভ বলবো ভাই, সেটা বলতে পারি। হ্যাঁ জি জি। সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা একটা প্রজেক্ট তৈরি করি তখন স্পেসিফিক কোনো কম্পোনেন্টের জন্য বা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যদি বলি, তার জন্য হয়তো যে খরচটা থাকে
এর বাইরেও কিছু খরচ থাকে, যেমন প্রাইস এসকেলেশন হতে পারে, অথবা ফিজিক্যাল কন্টিনজেন্সি, কিছু টাকা কম ফিজিক্যাল ওয়ার্ক বেড়ে যেতে পারে, অথবা টাকার মূল্য মুদ্রাস্ফীতি হয়ে কম বেশি হতে পারে। সেই জন্য কিছু রিজার্ভ মানি ম্যানেজমেন্ট রেখে দেয়, যেমন টোটাল কাজের হয়তো সেটা 5% হতে পারে। এই যে স্পেশাল একটা অ্যালোকেশন ব্যবহার করতে হলে ম্যানেজমেন্টের অনুমতি নিয়ে ব্যবহার করতে হয়, এটা ম্যানেজমেন্টের রিজার্ভে থাকে, সেই জন্য এটাকে ম্যানেজমেন্ট রিজার্ভ বলা হয় আসলে, বাট ইট ইজ পার্ট অফ প্রজেক্ট। আচ্ছা, ঠিক আছে। দেখেন আমরা এই রিজার্ভ মানে খুব সিম্পলি বাফার রাখা আর কি, হ্যাঁ, টাকা পয়সার বাফার রাখা। কারণ অনেক সময় আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হয় প্রজেক্টে, সেটাকে হ্যান্ডেল করার জন্য আমরা রিজার্ভ রাখি বা বাফার রাখি। সো এই রিজার্ভটা কিন্তু আপনি টাইমের ক্ষেত্রেও রাখতে হবে, টাইমের ক্ষেত্রে কিন্তু আমরা রিজার্ভ রাখি, তাই না? একটা কাজ 5 দিনে হবে, তার মানে কি অ্যাবসলিউট 5 দিনে হবে? দেখা যাবে অনেক আনওয়ান্টেড সিচুয়েশন হতে পারে, তার মানে একদিন বেশি লাগতে পারে, 2 দিন বেশি লাগতে পারে। কিংবা ধরেন আমরা রেইনি সিজনে কাজ করতেছি, ফলে রেইনের বৃষ্টির কারণে হয়তো কাজটা হ্যাম্পার্ড হবে, 100% আমরা এফোর্ট দিতে পারবো না, হয়তো 10% এফোর্ট কম হবে, ফলে হয়তো টাইম বেশি লাগবে, হ্যাঁ, বা রিসোর্স ইনভলভমেন্ট বেশি লাগবে। তাহলে কিন্তু আমাদের টাইম থেকে এবং রিসোর্স ইনভলভমেন্ট থেকে বা এই যে আনওয়ান্টেড সিচুয়েশন গুলো আছে সেখান থেকে কিন্তু আমাদের কি হবে, মানে আমাদের যেটা বাজেট করতেছি সেটা থেকে কিন্তু এক্সট্রা বাজেট লাগতে পারে, সেই ব্যাপারটাকে আমরা রিজার্ভ বলতেছি। এবং এই রিজার্ভটাকে আসলে পিএমবকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। দেখেন এই 2টা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, আমি যে এখন আলোচনাটা করতেছি এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। একটাকে বলা হয় কন্টিনজেন্সি রিজার্ভ, কন্টিনজেন্সি রিজার্ভ, ঠিক আছে? আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ, যেটা আনিস ভাই বলতেছিলেন, ম্যানেজমেন্ট রিজার্ভ। আচ্ছা দেখো তো ফোন দিচ্ছে লেখো তোমাকে কয়েকবার। ম্যানেজমেন্ট রিজার্ভ আমি একটু বড় করি। সো দেখেন কন্টিনজেন্সি রিজার্ভ জেনারেলি আমরা বলি যে কন্টিনজেন্সি রিজার্ভ হচ্ছে সেই ধরনের সিচুয়েশনের জন্য আমরা রাখি যেটাকে বলা হয় নোন আননোন সিচুয়েশন। নোন আননোন সিচুয়েশন জন্য আমরা রাখি নোন আননোন। আর ম্যানেজমেন্ট রিজার্ভ রাখি আসলে আমরা আননোন সিচুয়েশনের জন্য। আননোন বাংলা কি? অজানা অজানা, আননোন সিচুয়েশনের জন্য। আর কন্টিনজেন্সি রিজার্ভ রাখি যেটা নোন আননোন। যেমন আমরা বর্ষাকালে বৃষ্টি হয় আমরা জানি, এখন রাস্তার কাজ করতেছি, তার মানে কি হবে, যেদিন বৃষ্টি হবে তার কারণে কিন্তু রাস্তার কাজ ক্ষতিগ্রস্ত হতে পারে বা আমরা কাজ করতে পারলাম না। তাহলে আমরা কিন্তু ইজিলি আমাদের ওয়েদার ফোরকাস্ট বা ক্লাইমেটের যে আমরা আবহাওয়া বুঝতে কিন্তু অটোমেটিক জানতে পারবো যে এই মাসে অগাস্ট সেপ্টেম্বরে কি পরিমাণ বৃষ্টির চান্স আছে। সো সে 5% বা 3% চান্স আছে। তাহলে এইটার জন্য কি পরিমাণ কাজ আমাদের হ্যাম্পার হবে সেটা কিন্তু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি যে 3%, তাহলে আমাদের কিন্তু এক্সট্রা এটার কারণে কিছু এক্সট্রা বাফার রাখতে হবে। এটাকে বলতেছে আমরা নোন আননোন সিচুয়েশন। এটাকে বলতেছে আননোন সিচুয়েশন। ধরেন আমরা বললাম যে রেইনি ডেতে কাজ করলে আমাদের বৃষ্টির চান্স বেড়ে যায় এবং শীতের দিনে আমরা কাজ করব যাতে বৃষ্টিটা কম থাকে, কিন্তু দেখা গেল শীতের দিনে বাংলাদেশে তুষারপাত হচ্ছে হঠাৎ করে এবং 5 ইঞ্চি তুষার পড়ে গেছে। তাহলে এই সিচুয়েশনটা কি নোন ছিল? ইট ইজ কমপ্লিটলি আননোন সিচুয়েশন। হ্যাঁ, সিচুয়েশনটা আননোন, এটা কোনো প্রবাবিলিটি আমরা চিন্তাও করিনি। এই যে আননোন সিচুয়েশন ঘটলো, এটার জন্য কিন্তু আমরা কোনো বাজেটও রাখি নাই। সো কন্টিনজেন্সি রিজার্ভ হচ্ছে কস্ট বেসলাইনের পার্ট। বেসলাইনের পার্ট যখনই বলবো যে বেসলাইনের পার্ট, তার মানে এটা কি? এটা আপনার নিজের প্রজেক্ট ম্যানেজারের ডিসক্রিপশনে আছে। তার মানে আপনি এরকম যদি সিচুয়েশন আসে তার জন্য অলরেডি বাজেট রাখা হয়েছে, যেটাকে বলা হচ্ছে কন্টিনজেন্সি রিজার্ভ, সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু এই সিচুয়েশনটা কিন্তু আমরা কোনোভাবেই আগে থেকে অ্যাজুম করতে পারি না। সো এটার জন্য যে বাজেটটা আপনার লাগবে এরকম একটা অ্যাক্ট অফ গড সিচুয়েশনে বা এরকম একটা সিচুয়েশন যেটা আসলে আমরা কোনোভাবেই অ্যাজুম করতে পারি নাই, চিন্তা করতে পারি নাই, সেটার জন্য যে বাজেট রাখা হয় সেটাকে বলা হয় ম্যানেজমেন্ট রিজার্ভ। এবং এইটা প্রজেক্ট ম্যানেজারের ডিসক্রিপশনের মধ্যে নাই, দ্যাটস ওয়াই এটাকে ম্যানেজমেন্ট রিজার্ভ বলা হয়। তার মানে এরকম যদি সিচুয়েশন আছে তাহলে আপনাকে ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট করতে হবে এক্সট্রা ফান্ডের জন্য, এবং ম্যানেজমেন্ট যদি রিজার্ভ দেয়, ফান্ড দেয়, তাহলে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার তখন আপনি ইউজ করতে পারবেন। সো
এই বাজেটটা ম্যানেজমেন্ট রিজার্ভ কিন্তু কস্ট বেসলাইনের পার্ট না, ওভারঅল প্রজেক্ট বাজেটের পার্ট, কিন্তু কস্ট বেসলাইনের পার্ট না। এবং কস্ট বেসলাইনটা প্রজেক্ট ম্যানেজার ডিসকাশনে আছে, তার মানে কন্টিনজেন্সি রিজার্ভ প্রজেক্ট ম্যানেজার সিচুয়েশনটা হলে ইউজ করতে পারে, কিন্তু ম্যানেজমেন্ট রিজার্ভ উইদাউট অ্যাপ্রুভাল প্রজেক্ট ম্যানেজার ইউজ করতে পারবেন। ঠিক আছে, সেইটা কিন্তু দুইটার মধ্যে পার্থক্য এবং রিলেশন, ম্যানেজমেন্ট রিজার্ভ এবং কন্টিনজেন্সি রিজার্ভ, এবং এই দুইটা রিজার্ভই আমরা প্রজেক্টের বাজেটের মধ্যে রাখি। তাহলে আমি কিন্তু কয়েকটা কথা বললাম যেটা একটু কিছুটা হয়তো একটু কনফ্লিক্টিং লাগছে আপনাদের কাছে, যেমন আমি বলতেছি প্রজেক্ট বাজেট, আবার বললাম কস্ট বেসলাইন, দুইটা এক কথা না, মানে পিএমবকের দৃষ্টিভঙ্গিতে। কস্ট বেসলাইনে কি বললাম, প্রজেক্ট ম্যানেজারের ডিসকাশন আছে এবং সেটা অ্যাপ্রুভ প্রজেক্ট ম্যানেজার ইউজ করতে পারবে, যেখানে কন্টিনজেন্সি রিজার্ভ অলরেডি ইনকর্পোরেটেড। কিন্তু প্রজেক্ট বাজেট আসলে পিএমবকে বলা হয় প্রজেক্ট বাজেট ইকুয়াল টু, এই ইকুয়েশনটা একটু মনে রাখেন বা লিখে রাখেন, আমিও আপনাদের সেভ করে রাখছি এখানে, কস্ট বেসলাইন প্লাস হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্রজেক্ট বাজেট। আর এই যে কস্ট বেসলাইন যেটা বলতেছি, এটার মধ্যে অলরেডি কন্টিনজেন্সি রিজার্ভ কিন্তু আছে। তাহলে কস্ট বেসলাইন ইজ ইনক্লুডিং কস্ট কন্টিনজেন্সি রিজার্ভ, এর সাথে যোগ করে যদি আমি ম্যানেজমেন্ট রিজার্ভ যোগ করি, তাহলে পিএমবকে ওটাকে বলা হয় প্রজেক্ট বাজেট। বুঝতে পেরেছি? তো নরমালি আমরা বলুন, এই যে ম্যানেজমেন্ট রিজার্ভ, এটি কি তাহলে প্রজেক্ট চার্টারের মধ্যে, অথবা আমরা যে মানে ইনিশিয়ালি যে প্রজেক্ট ডিপিপি তৈরি করি বা প্রজেক্ট চার্টার, তার মধ্যে কি ম্যানেজমেন্ট রিজার্ভ কত, এই পরিমাণটা কি উল্লেখ থাকবে না থাকে না? এটা থাকতে পারে, আবার অনেক জায়গায় নাও থাকতে পারে। যেমন আপনাদের হয়তো যে ফিজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল যে আপনার কন্টিনজেন্সি রাখেন, জি, ফিজিক্যাল আমরা রাখি, ফিজিক্যাল এবং একটা হলো প্রাইস কন্টিনজেন্সি, একটা ফিজিক্যাল কন্টিনজেন্সি। হ্যাঁ, সেটা কন্টিনজেন্সি, তাহলে ওইটা আপনারা রাখেন আর কি। ম্যানেজমেন্ট রিজার্ভ জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে কোথাও ডিসক্লোজ হয় না, কিন্তু এই পার্সেন্টেজে থাকে আর কি, যে এত পার্সেন্টেজ মতো ম্যানেজমেন্ট রিজার্ভ দেওয়া যেতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে এটা ডিসক্লোজ করা থাকে না আর কি। সেটা কি আপনার যে এটা কোথায় মানে কস্ট যে প্ল্যান, সেখানে উল্লেখ থাকবে এটা পার্সেন্টেজটা, নাকি প্রজেক্ট চার্টারের মধ্যে উল্লেখ থাকবে? হ্যাঁ, এটা থাকলে হয়তো ইয়াতে থাকবে আসলে আপনাদের ক্ষেত্রে ডিপিপিতে থাকতে পারে, আর এখানে কস্ট বেসলাইনও থাকতে পারে, নরমাল প্রাইভেট সেক্টরে, কিংবা আপনার প্রজেক্ট চার্টারও থাকতে পারে ম্যানেজমেন্ট রিজার্ভ, তবে জেনারেলি এটা পার্সেন্টেজে হয়। হ্যাঁ সারোয়ার ভাই বলুন। সেটা হলো যে আমাদের বাংলাদেশের যে মিনিস্ট্রির আমরা যে বাজেট করি, বাজেট প্রিন্সিপালে ওই যে করে আমরা একটা থোক রাখি, মানে এটা ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য, এডিপির জন্য না, বাট নর্মাল অপারেশনাল বাজেটে আমাদের প্রত্যেক মিনিস্ট্রিতে একটা রাখি আমরা, থোক আর কি। ওই যে তুমি যেটা ম্যানেজমেন্ট রিজার্ভ, এটা সেক্রেটারির ডিসক্রিপশনেতে থাকে, সে যে কাউকে থোক থেকে টাকা দিতে পারে, এটা একটা আছে। আর আরেকটা জিনিস তোমাকে বলি, সেটা কোথায় ফেলাবা, আমরা ওই বড় প্রজেক্ট গুলোতে প্রভিশনাল সাম বলে একটা জিনিস রাখি, এটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশন, প্রভিশনাল সাম। আচ্ছা, এটা কোথায় যাবে? প্রভিশনাল সাম কি জন্য ইউজ হয়? প্রভিশনাল সামটা হইলো, এগুলো হইলো, এটা ওই ম্যানেজমেন্টের বা অ্যাপ্রুভাল, সরি অত উপরে না, মানে মনে করো পিডির অ্যাপ্রুভালে খরচ হবে, কিছু খরচ আছে, যেমন এগুলা অন দ্য বেসিস অফ রিয়েল কস্ট, মানে মনে করো একটা হঠাৎ করে একটা ইউটিলাইন শিফটিং লাগলো, লাগলো, তখন কন্ট্রাক্টর একটা ভাউচার প্রডিউস করে, এটার সাথে ইন্টারন্যাশনাল টেন্ডারে বলে মার্কআপ, প্রফিট বলে না, মার্কআপ। মনে করো আমার এখানে আছে চাইনিজ কোম্পানি একটা ইউটিলিটি লাইন শিফট করবে, অ্যাকচুয়াল কস্ট তারা কথার কথা জিটিসিএল কে 2 কোটি টাকা দিল, সাথে আমার থেকে 2% মার্কআপ নিবে, এরকম আর কি। প্রভিশনাল সামটা এইভাবে ইউজ করে কিছুটা। প্রভিশনাল সামটা আমরা বেসিক্যালি কন্ট্রাক্ট ম্যানেজমেন্টের সময় লাগে আর কি। এটা টেন্ডারিং এ একটা থাকে, হচ্ছে আইটেম গুলো থাকে, হচ্ছে লেবার আওয়ার, কত লেবার আওয়ার আপনি দেবেন, কি কি মানে ম্যাটেরিয়ালস এর খরচ আপনি দেবেন। যেমন আমাদের একটা কন্ট্রাক্টে প্রভিশনাল সাম আছে, সেখানে আমরা শুধু লেবার আওয়ার দিচ্ছি, কিছু রডের দাম দেওয়া হবে, সিমেন্টের দাম দেওয়া হবে, মানে এক্সট্রা ডিজাইনের বাইরে আনফোর্সেন কোনো কাজ
হয়তো একটা পাশে একটা রাস্তা একটু মেরামত করে দিতে হবে আশেপাশে, এদের জন্য। এটা আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের না, তো এটা কন্ট্রাক্ট ম্যানেজমেন্টের একটা পার্ট হিসেবে আসে। বিওকিউ এর যে আইটেমগুলো থাকে তার এক্সট্রা আনফোরসিন কেস মিটিগেট করার জন্য ফর ম্যাটেরিয়াল এন্ড লেবার এই জিনিসটা থাকে। ঠিক আছে, তাহলে কিন্তু ওই একই টাইপ আর কি। আমরা এখানে তো আর বেশি ল্যাঙ্গুয়েজ ইউজ হয় না, শুধু কন্টেন্সিয়াল ম্যানেজমেন্ট বলা হয়েছে, তাহলে এটা আমরা কন্টেন্সি হিসেবে বলতে পারি, তাই না? কন্টেন্সি রিজার্ভ হিসেবে বলা যেতে পারে। সরকারি প্রজেক্টে যে কন্টিনিউয়াসি থাকে দুইটা, একটা প্রাইস আর একটা হচ্ছে ফিজিক্যালটা। ফিজিক্যালটা হচ্ছে যদি কাজের কোয়ান্টিটিটা বাড়ে প্রজেক্টের কোনো কম্পোনেন্টের, সেখানে ফিজিক্যাল কন্টিনিউয়াসি নিতে হয়। আর প্রাইসটা হচ্ছে কোনো কারণে প্রাইস বেড়ে গেলে তখন ওই খাত থেকে টাকাটা নিতে হয়। এটার জন্য মিনিস্ট্রির অ্যাপ্রুভাল লাগে আর কি। মিনিস্ট্রি তোমার পিডি খরচ করতে পারে না, বা সংস্থা নিজেও পারে, এটা মন্ত্রণালয় খরচ করতে। ঠিক আছে, তারপরে এগুলো সবগুলো কিন্তু অ্যালাইন টু মানে যার যার অর্গানাইজেশনের পলিসি অনুযায়ী, সেটা অনুযায়ী আমরা আসলে কাজ করবো। হ্যাঁ, ওকে। সো দেখেন, আমরা কস্ট বেসলাইন নিয়ে কথা বলছিলাম। এখন মানে কস্ট বেসলাইনটাকে বোঝার জন্য একটা ফিগার দেখেন, খুবই একটা চমৎকার ফিগার আছে এখানে, পিএমবক থেকে নাও ফিগারটা। সেটা হচ্ছে আমরা বলতেছিলাম আমরা কি করতেছি, আমরা কিন্তু আছি ডিটারমাইন বাজেটে, যেখান থেকে আমরা কস্ট বেসলাইন তৈরি করবো। এবং সেখানে কি দেখছি আমরা, এই ফিগারটা আসলে ডান সাইড থেকে লেফট সাইডে আসতে হবে বোঝার জন্য, ডান থেকে রাইট থেকে লেফটে। আচ্ছা, আমাদের ব্রেকের বোধহয় টাইম গেল, এটা শেষ করি আগে আমরা। আচ্ছা, এখানে দেখেন আমরা কি করেছি, এই যে এখানে প্রতিটা ওয়ার্ক প্যাকেজ, একটা ওয়ার্ক প্যাকেজের আন্ডারে কি থাকে, অনেকগুলো অ্যাক্টিভিটি থাকে, তাই না? তো এই সবগুলো অ্যাক্টিভিটির আমরা এস্টিমেট বের করেছি প্রতিটা অ্যাক্টিভিটির, এবং প্রতিটা অ্যাক্টিভিটির আমরা কন্টিনজেন্সি রিজার্ভও বের করেছি। করে এখানে যদি 5টা অ্যাক্টিভিটি হয়, তাহলে 5টা অ্যাক্টিভিটির কস্ট এবং তাদের কন্টিনজেন্সি কস্ট সব মিলে হচ্ছে সেই ওয়ার্ক প্যাকেজটার কস্ট এস্টিমেট। ঠিক আছে, আবার এই ওয়ার্ক প্যাকেজ রিলেটেড আবার আমরা জানি কন্ট্রোল অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু সব ওয়ার্ক প্যাকেজ গুলো থাকে, কয়েকটা কন্ট্রোল অ্যাকাউন্ট থাকতে পারে। সো একটা কন্ট্রোল অ্যাকাউন্টের আন্ডারে কি হতে পারে, আমরা অলরেডি কিন্তু পেয়ে গেছি যে তার অ্যাক্টিভিটি পেয়ে গেছি, তাহলে এখানে যদি অনেকগুলো ওয়ার্ক প্যাকেজ থাকে, তাহলে সেই ওয়ার্ক প্যাকেজ গুলোর কস্ট এস্টিমেট এবং এর সাথে যদি এডিশনাল কোনো কন্টিনজেন্সি রিজার্ভ থাকে এই ওয়ার্ক প্যাকেজ লেভেলে, তো সেগুলো সব যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্টের কস্ট। তার মানে আমার প্রজেক্টে যদি 2টা কন্ট্রোল অ্যাকাউন্ট থাকে, কন্ট্রোল অ্যাকাউন্ট 1 আর কন্ট্রোল অ্যাকাউন্ট 2, তাহলে আমি কিন্তু কন্ট্রোল অ্যাকাউন্টস এর প্রতিটারই কিন্তু কস্ট পেয়ে গেলাম। এখন সেই 2টাকে যোগ করে আমি কি পাচ্ছি, কস্ট বেসলাইন পাচ্ছি। তাহলে কস্ট বেসলাইনের মধ্যে কিন্তু বুঝতে পারছি আমরা, কস্ট বেসলাইনের মধ্যে কিন্তু সমস্ত কন্টিনজেন্সি রিজার্ভও কিন্তু এখানে চলে আসছে কস্ট বেসলাইনের মধ্যে। আর এর সাথে যখন আমরা ম্যানেজমেন্ট রিজার্ভ যোগ করি, তখন এটাকে পিএমবকে বলা হয় প্রজেক্ট বাজেট। ঠিক আছে, সেই জন্য আমি ফর্মুলাটা বলেছিলাম যে প্রজেক্ট বাজেট ইকুয়াল টু হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ প্লাস হচ্ছে কস্ট বেসলাইন। কন্ট্রোল অ্যাকাউন্ট আবার একটু বলবেন? হ্যাঁ, কন্ট্রোল অ্যাকাউন্ট আমরা অনেক আগে বলেছি। সো কন্ট্রোল অ্যাকাউন্ট মানে হচ্ছে যেটা আসলে একটা প্রজেক্টে আসলে একাধিক কন্ট্রোল অ্যাকাউন্ট থাকে, ওয়ার্ক প্যাকেজ গুলো জেনারেলি কন্ট্রোল অ্যাকাউন্টের আন্ডারে থাকে। কন্ট্রোল অ্যাকাউন্ট আসলে মেইনলি নির্ধারণ হয় এইভাবে যে কোন টাইপের ম্যাটেরিয়াল বা রিসোর্স বা কোন টাইপের ওয়ার্ক প্যাকেজ কোন অ্যাকাউন্ট থেকে ফান্ডেড হবে, কোন কস্ট সেন্টার থেকে এটা ফান্ড হবে, বা কোন অ্যাকাউন্ট থেকে ফান্ড হবে, সেইভাবে আসলে কন্ট্রোল অ্যাকাউন্টটা সেট করা হয়। কিন্তু রিয়েল প্রজেক্টের ব্যবস্থাপনায় তো আমরা এভাবে দেখি না আসলে। হ্যাঁ, রিয়েল প্রজেক্টে আপনারা প্ল্যানিং প্যাকেজের কোনো ভূমিকা নেই এখানে। প্ল্যানিং প্যাকেজ তো মানে আছে, সেটাও তো এক ধরনের প্যাকেজ, না? সেটা তো কোনো একটা কন্ট্রোল অ্যাকাউন্টের আন্ডারে। রিয়েল প্রজেক্টে সাধারণত প্রজেক্টের জন্য একটাই অ্যাকাউন্ট থাকে, অথবা আমরা একটাই হয়তো প্যাকেজ ওয়ারি এস্টিমেট তৈরি করি, কিন্তু টোটাল টাকা উইদিন দা মানে প্রজেক্টের জন্য যে ডিপিপি যে অ্যাপ্রুভ হয় তার মধ্যে থাকে। কিন্তু এরকম কন্ট্রোল অ্যাকাউন্ট বলে কোনো শব্দ মানে জেনারেলি রিয়েল লাইফে দেখিনি আসলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেমন খুব সহজে আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারি যে আমরা একটা প্রজেক্টে হার্ডওয়্যারের কম্পোনেন্ট আছে, পিপলের বা রিসোর্সের কম্পোনেন্ট আছে, সফটওয়্যারের কম্পোনেন্ট আছে। আমাদের অ্যাকাউন্টিং সিস্টেমে কিন্তু এই হার্ডওয়্যারের যে অ্যাকাউন্ট থেকে টাকা আপনি পাবেন, বাজেট পাবেন, সেটা কিন্তু পিপলের জন্য পাবেন না। তার জন্য আলাদা জিএল কোড বা অ্যাকাউন্টিং কোড আছে বা কস্ট সেন্টার আছে, সেখান থেকে আপনি এই রেটের টাকা পাবেন। আপনাদেরও তাই আছে, আপনাদের কিন্তু নানান ধরনের বাজেট কোড আছে। সেই বাজেট কোড থেকে কিন্তু আপনারা অ্যাসাইন করেন যে কোন কাজটা
হ্যাঁ, বা কোন আইটেমটা কোন বাজেট কোড থেকে ফান্ডটা আসবে, এটা কিন্তু ম্যাচ করা বোধহয় আমি একজন বলেছিলাম, আমাকে একজন জয়েন্ট সেক্রেটারি, যেটা খুবই টাফ আর কি, যে কোন কোড থেকে কোনটা ফান্ডটা আসবে। তো সেই ব্যাপারটা আসলে কন্ট্রোল অ্যাকাউন্ট, কারণ একটা ফান্ড থেকে আসলে সব আসে না। ওই অর্থ ছাড় করার সময় কোডের এগেইনস্টে অর্থ ছাড় হয়। হ্যাঁ, আসলে ওই জেনারেল লেজার যেটা থাকে এটা ওই এজি অফিসে আসলে ওই কন্ট্রোল অ্যাকাউন্ট যদি সরকারি থাকে আচ্ছা। তাহলে মেইনটেইন হয় ওইখানে। হ্যাঁ, রিফ্রেশমেন্টের জন্য একটা জিএল, হার্ডওয়্যার ইকুইপমেন্টের জন্য একটা জিএল। হ্যাঁ, এটা বর্তমানে আইডাস প্লাসে এই ইকোনমিক কোডটা দেয়, অর্থের কোডটা আইডাস প্লাস। আইবাসা না, আইবাসা, রাইট, আইডাস। ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে আসলে আমরা কস্ট বেসলাইন তৈরি করি, এবং কস্ট বেসলাইনটা যেটা তৈরি হলো সেটা হচ্ছে অ্যাপ্রুভ কপি, এবং সেটাকে উপর বেস করে আমরা এখন প্রজেক্টে কাজ করব। এবং যদি বেসলাইনের বাইরে আমরা চলে যাই তাহলে আমাদেরকে ট্রাই করতে হবে যাতে বেসলাইনের মধ্যে চলে আসে। আচ্ছা, এরপরে আর 2-3টা স্লাইড আছে, আমরা 2-3টা স্লাইড শেষ করি, পরে ব্রেকে যাই। আচ্ছা, আমি একটু ইয়াতে যাচ্ছি, একটা পিডিএফ ফাইল বোধহয় খোলা আছে, এটা একটু দেখানো দরকার, যেটা স্লাইডে নাই। আমরা কস্ট বেসলাইনকে কিন্তু কি বলি, কস্ট বেসলাইন কিন্তু আমরা এস কার্ভ বলি, তাই না? কারণ এটা এস এর মতো দেখায়। এই ফিগারটা একটু দেখানো দরকার। এই ফিগারটা স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, দেখবেন, আর পিএম বকে তো আছেই। সেটা হচ্ছে আমরা যে কস্ট বেসলাইনটা পেলাম, সেটাকে যদি আমরা প্রজেক্টের টাইমের সাথে, প্রজেক্টের টাইম আর এদিকে যদি হয় কিউমুলেটিভ কস্ট, এটাকে যদি আমরা প্রেজেন্ট করি তাহলে দেখা যায় প্রজেক্টের বাজেটটা এরকম এস এর মতো শেপ নেয়। মানে শুরুর দিকে কস্ট কম থাকে, এক্সিকিউশনে হাই কস্ট হয়, আবার শেষের দিকে গিয়ে কস্ট কমে যায়, খরচ কমতে থাকে। এই জন্য এটা এস কার্ভের মতো নেয়। তো অনেক সময় কস্ট বেসলাইনকে কিন্তু এস কার্ভ বলা হয়, এবং এই এস কার্ভ ড্র করে কিন্তু আমরা কি পেলাম, এটা হচ্ছে আইডিয়াল কেস, আমাদের বেসলাইনটা এটা। এবং এখন আমরা যখন প্রজেক্ট চলতে থাকে তখন আসলে আমরা এক্সপেন্ডিচারটাকে এর সাথে কম্পেয়ার করে দেখি যে আমরা আসলে আমাদের বেসলাইনের সাথে আছি নাকি কম খরচ হচ্ছে নাকি বেশি খরচ হচ্ছে, বা কোন পয়েন্টে আমরা এক্সিট করতে যাচ্ছি, ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নিতে হবে কিনা। সো এটার সাথে আবার আর্ন ভ্যালুর একটা রিলেশন আছে। আর্ন ভ্যালু নিয়ে আমি যখন আলোচনা করবো তখন আরো আলোচনা করবো। এখন দেখেন, আমরা বলেছিলাম এই ফিগারটা একটু খেয়াল করেন, এটা আসলে কস্ট বেসলাইনের ফিগার। এখানে টাইমের সাথে কিউমুলেটিভ কস্ট হচ্ছে আমরা এখানে ড্র করেছি। এই লাইনটা যেটা পাচ্ছি এটা হচ্ছে কস্ট বেসলাইন, এই যে ব্ল্যাক লাইনটা, এবং এটাকে আমরা বলি হচ্ছে বাজেট এট কমপ্লিশন। তার মানে প্রজেক্টটা কমপ্লিট করতে কি পরিমাণ টাকা লাগবে, এটা হচ্ছে বাজেট এট কমপ্লিশন। এটা আমাদের প্ল্যান ছিল। এখন যখন রিয়েল কাজ করতেছি আমরা, তখন কিন্তু এইগুলো হচ্ছে আমাদের রিয়েল এক্সপেন্ডিচার বা অ্যাকচুয়াল কস্ট। সেটা দেখেন প্রজেক্টের এই পর্যন্ত কিন্তু কি ছিল, ভালো ছিল না খারাপ ছিল, উইদিন কন্ট্রোল ছিল, রাইট? ভালো ছিল। হ্যাঁ, কিন্তু এই পয়েন্টে আসার পরে দেখেন আমাদের কিন্তু সামহাউ কস্ট কিন্তু বেশি লাগতেছে, এবং এটা গিয়ে কোথায় চলে গেছে, আমাদের কিন্তু বিএসসি পার হয়ে চলে গেছে। এই যে এই পরিমাণ টাকা কিন্তু আমাদের কস্ট বেসলাইনে ছিল না, কিন্তু দেখা যাচ্ছে প্রজেক্টে এই টাকাটা আমাদের এখন দরকার। তাহলে এই টাকাটা কোথা থেকে আসবে? ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে। ম্যানেজমেন্ট রিজার্ভ থেকে আসবে। এই যে এটা হচ্ছে ম্যানেজমেন্ট রিজার্ভ, এই যে এই পার্টটা। তো এখান থেকে আমাদের কিছু টাকা, একটু টাকা লাগবে, যেটা ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল নিয়ে আমরা পাবো। সেই জন্য এটা হচ্ছে বিএসসি বা কস্ট বেসলাইন, আর এটা হচ্ছে প্রজেক্ট বাজেট, যেখানে আসলে বিএসসি প্লাস ম্যানেজমেন্ট রিজার্ভ। ঠিক আছে, সেটা হচ্ছে প্রজেক্ট বাজেট। আর এখানে আরেকটা জিনিস কিন্তু আছে, সেটা হচ্ছে যে এখানে দেখেন এই যে স্টেয়ার কেস আছে, দেখছেন স্টেয়ার কেস। তার মানে আমার এই পয়েন্টে বাজেট লাগবে। আমরা বলেছিলাম না টাইম ফেজ, তার মানে কখন কখন আমার টাকা ডিসবার্স করতে হবে এবং কি পরিমাণ ডিসবার্স করতে হবে, সেটা আমি এখান থেকে বুঝতে পারছি। সো প্রজেক্ট কস্ট বেসলাইনকে বলা হয় টাইম ফেজ প্রেজেন্টেশন অফ দ্য প্রজেক্ট বাজেট। সো এখান থেকে কিন্তু আমরা এই টাইম ফেজটাও, এখানে যে স্টেয়ার কেসের গ্রাফটা দেখতেছেন আপনারা ডট ডট, সেটা হচ্ছে সেই টাইমটা আমাকে বলে দিচ্ছে যে কোন সময় আমার কি পরিমাণ টাকা লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা 5 মিনিট ব্রেকে যাই। হ্যাঁ, যে ডট নিচের যে এস যে ডট লাইনটা, ওটার যে এন্ড পয়েন্টটা, তাহলে ওইটা কি অ্যাকচুয়াল কস্ট? হ্যাঁ, ওটা অ্যাকচুয়াল কস্ট। এটা অ্যাকচুয়াল কস্ট। রাইট, ঠিক আছে, তাহলে আমরা 5 মিনিটে ব্রেকে যাই, তারপর এসে জয়েন করছি। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই যে এটাকে স্কার্ভ বলে,
এবং এটা আসলে আমরা কি করি, তারপর সবার কাছে ডিস্ট্রিবিউট করি যে এটা হচ্ছে আমাদের বেস লাইন, এবং এটা যদি কোনো চেঞ্জ করতে হয় ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু চেঞ্জ করা যাবে না। এখানে 2টা স্লাইড আছে বাজেট চ্যালেঞ্জ নিয়ে, এটা আসলে আগে আলোচনা হয় নাই, এই জন্য আপনি একটু ভালো মতো পড়ে নেবেন যে বাজেট কিন্তু আমরা ঠিক করে ফেললাম, কিন্তু অনেক ধরনের কিন্তু চ্যালেঞ্জ আসতে পারে, যে কস্টিং চেঞ্জ হয়ে গেছে, যে আমরা কিছু রিস্কের কথা, আসেটের কথা শুনলাম, যার জন্য সরকারি জায়গায় দেখেন যে প্রাইস কন্টিনজেন্সি, ফিজিক্যাল কন্টিনজেন্সি, প্রভিশনাল সাম, এসব জিনিস রাখা হয়। তো এই যাই করেন না কেন, এটা কিন্তু একটা লম্বা প্রসেস, মানে অ্যাপ্রুভাল প্রসেস লাগবে, পারমিশন লাগবে। সো যখনই কোনো চ্যালেঞ্জ দেখবেন যে চ্যালেঞ্জ সামনে আসতেছে, নতুন রিস্ক আসতেছে বা নতুন একটা চেঞ্জ হচ্ছে রিকোয়ারমেন্টের, সো ইমিডিয়েটলি কিন্তু তার জন্য আপনার যে প্রসিডিউর কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানে বলা আছে সেটা ফলো করে আপনি ইনিশিয়েটিভ নেওয়ার শুরু করবেন, যাতে এটার কারণে আবার প্রজেক্ট ডিলে না হয়ে যায়। ঠিক আছে? এবং চ্যালেঞ্জের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটার কারণে কিন্তু আপনার যে প্যারামিটার গুলো চেঞ্জ হবে। আমরা জানি যে বেস লাইন কিন্তু মনে রাখবেন ইন্ডিপেন্ডেন্ট কিন্তু না, যে বাজেট চেঞ্জ হলে বাকি কোথায় ইম্প্যাক্ট হবে না এরকম না, কিন্তু তার কারণে কিন্তু সব জায়গায় ইম্প্যাক্ট হবে, স্কোপে, শিডিউলে, কোয়ালিটিতে, ঠিক আছে, রিসোর্সে। তো সেগুলোকে কিন্তু অবশ্যই হ্যান্ডেল করতে হবে, দেখতে হবে। আর আরেকটা তো এরকম কেসও হতে পারে, the additional funds are not available, then the project must change. আপনার কিছু চেঞ্জ আসছে, চ্যালেঞ্জ আসছে, যাদের কোনো বাজেট দরকার, কিন্তু বাজেট পেলেন না, তাহলে কি হবে? তাহলে সেই শুরুতে যে সমস্ত বেসলাইন ছিল, প্যারামিটার গুলো ছিল প্রজেক্টে, সেটা কি থাকবে? অনেক কিছু কিন্তু চেঞ্জ করতে হবে, অনেক কিছু ছাড় দিতে হবে। তো সেটা হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলা করার লাস্ট ওয়ে আর কি, যেখানে আসলে আপনি কিছু হয়তো স্যাক্রিফাইস করলেন প্রজেক্টের। আচ্ছা, ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন, এটা আসলে একটা টুল। যখন আমরা রিটায়ারমেন্ট বাজেট করি তখন একটা টুল ইউজ করতে বলা হয়েছে, ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন। তার মানে আমরা শুধু বাজেট চাইলাম তাইলে কি টাকা পাওয়া যাবে? আমাদের কিন্তু একটা অর্গানাইজেশনের, প্রতিটা অর্গানাইজেশনের একটা লিমিট থাকে, হ্যাঁ, একটা বাজেট থাকে। তো সেটার সাথে অ্যাডজাস্ট করে রিকনসাইল করে আমাদেরকে কিন্তু আমাদের বাজেটটাকে ফাইনালাইজ করতে হবে। তার মানে আমি প্রজেক্টে চাইলাম যে আমার প্রজেক্টের বাজেট $5 মিলিয়ন লাগবে, আমার অর্গানাইজেশন হয়তো এটা ঠিক করে রেখেছে যে এই প্রজেক্টটাতে $4.5 মিলিয়ন দিয়ে প্রজেক্টটা করবে, এর বাইরে যেতে পারবে না। তাহলে কি করব? তখন আমরা আসলে আমাদের এই যে বাজেটিং করার সময় যে সমস্ত কম্পোনেন্ট ইউজ করেছি আমরা, সবগুলোকে আমরা অ্যানালাইসিস করে রিকনসাইল করার চেষ্টা করব, যাতে আমরা আমাদের অর্গানাইজেশনের যেটা ক্যাপড ভ্যালু সেটার মধ্যে যাতে আমরা থাকতে পারি। সেই ব্যাপারটাকে বলা হয় ফান্ডিং লিমিট রিকনসাইল করা। অলরাইট, সো এটা নিয়ে আমরা একটু মাথায় রাখি যে চ্যালেঞ্জটা নানান দিক থেকে আসতে পারে, সেই চ্যালেঞ্জটা মনিটর করতে হবে কন্টিনিউয়াসলি, এবং যদি আসে তাহলে সেটা কিন্তু মানে যেটা ডিফাইন্ড প্রসেস ছিল সেটা ফলো করে আমাদেরকে চেঞ্জটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে, ফেস করতে হবে। অলরাইট, এই লাস্টে যে স্লাইডটা আছে, এটা আসলে আমরা কি করতেছিলাম, ডিটারমেন্ট বাজেট করতেছিলাম। ওইটার কিন্তু আইটিটিও ডেসক্রিপশনটা এইভাবে এখানে আছে, যেটা আগে আপনাদের বলেছি। এই জিনিসটা আপনি পিএমবক এর যদি আইটিটিও দেখেন ডিটারমেন্ট বাজেটের, সেখানে দেখবেন হচ্ছে এগুলো হচ্ছে ইনপুট, যেগুলো আমরা রিভিউ করব, স্পেশালি কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান, যেটা আমাদেরকে গাইডলাইন দিবে। হিউম্যান রিসোর্স প্ল্যান লাগবে, তাই না? যেহেতু আমরা কি টাইপের রিসোর্স লাগবে এবং কি পরিমাণ রিসোর্স লাগবে সেটা এখান থেকে পাবো। তারপরে স্কোপ, ডাব্লিউবিএস না হলে তো আমরা কাজ করতে পারবো। রিস্ককে কনসাল্ট করতে হবে, কারণ রিস্কের কারণে ওই যে আনসার্টেনিটি বললাম আমরা, কন্টিনজেন্সি রিজার্ভ, ম্যানেজমেন্ট রিজার্ভ, সেগুলো কিন্তু বেশি পেগে আসতেছে আনসার্টেনিটি থেকে। তো সেই জন্য রিস্ক রেজিস্টার আমরা এখনো পড়ি নাই। রিস্ক রেজিস্টারকে দেখবো যে রিস্ক রেজিস্টারের একটা পার্ট থাকে যেখানে আসলে আমরা কন্টিনজেন্সি রিজার্ভ বের করতে পারি ম্যাথমেটিক্যালি। সেখানে একটা ফর্মুলা আছে যেটাকে বলে এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, সেটা ইউজ করে আমরা বের করতে পারি। আর আরেকটা হচ্ছে এখানে আরেকটা জিনিস এখানে রাখতে হবে, সেটা হচ্ছে কস্ট অফ কোয়ালিটি, COQ। এটা আমরা সামনের চ্যাপ্টার, কোয়ালিটি চ্যাপ্টারে আলোচনা করব, যে আমরা যে ধরনের কোয়ালিটি দিতে চাই প্রজেক্টে, সেটার উপর বেস করে কিন্তু টাকা অনেক বেশি লাগতে পারে। আমি বলি যে 5 কোটি টাকাও একটা বাড়ি বানানো যায়, আবার চাইলে 50 কোটি টাকা খরচ করে কিন্তু একটা বাড়ি বানানো যায়। সো ডিপেন্ড করবে কি ধরনের এলিমেন্টস, কম্পোনেন্টস এবং কি চাচ্ছেন, কি লেভেলের কোয়ালিটি চাচ্ছেন, তারপর বেস করে কিন্তু কস্টিং বেড়ে যায়। সো কস্ট অফ কোয়ালিটি, এটাও আমরা কোয়ালিটি চ্যাপ্টারে দেখবো, সেটাও আসলে কনসিডার করতে হবে যখন একটা বাজেটিং করব। অলরাইট, সো সবকিছু করে আমরা কি করব, ডকুমেন্ট মানে হচ্ছে আউটপুট, আমরা কস্ট বেসলাইন তৈরি করব।
ওকে, অলরাইট। সো আমরা কস্ট চ্যাপ্টারটা শেষ করলাম। এই চ্যাপ্টারে কিন্তু একটা মেজর অংশ আমরা টাচ করি নাই, সেটা যারা পিএমবক আগে পড়েছেন, সেটা হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। চ্যাপ্টার নম্বর 7-এ আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হয়েছে খুবই ডিটেইল, সেটা এই চ্যাপ্টারে আলোচনা করলাম না আমরা। স্টুডেন্ট ম্যানুয়ালে, স্টুডেন্ট ম্যানুয়ালেও নাই, প্রেজেন্টেশন স্লাইডেও নাই। এটা আমরা আলোচনা করবো আরেকটা টপিকে। টপিকটা হচ্ছে লেসন 4, টপিক বি। টপিক বি, টপিকটার নাম হচ্ছে সাপোর্ট টিম পারফরমেন্স। সেখানে গিয়ে আমরা আর্ন ভ্যালু নিয়ে একদম ডিটেল আলোচনা করবো। আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট থেকে 3-4টা প্রশ্ন সবসময় পরীক্ষায় আসে। সেটা আসলে ডিটেলটা আছে পিএমবকের চ্যাপ্টার নম্বর 7-এ, যেটা আমরা কভার করলাম একটু আগে। তো সেটা আমরা তখন আলোচনা করবো ডিটেল, এবং তখন আমি চ্যাপ্টার 7-এও যাবো এবং কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাবো। অলরাইট, সো আমরা এখন যেখানে আছি আর একটা নতুন চ্যাপ্টার, প্ল্যান এন্ড ম্যানেজ কোয়ালিটি অফ ডেলিভারেবলস, তার মানে কোয়ালিটি ম্যানেজমেন্ট। সো আমরা যদি পিএমবকে একটু ফিরে যাই এবং দেখার চেষ্টা করি কোথায় আছি আমরা। আসলে আমরা একটু দেখি এখানে। তাহলে দেখেন আমরা কিন্তু কভার করলাম। আমার চারটা দেখতে পাচ্ছেন তো না টেবিলটা, যে আমরা কিন্তু এই যে কয়েকটা জিনিস কভার করলাম ডিটারমাইন বাজেট পর্যন্ত। ঠিক আছে, এখন আমরা আছি চ্যাপ্টার নাম্বার 8-এ কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে। সো কোয়ালিটি ম্যানেজমেন্টেও 3টা প্রসেস, এবং 3টা কিন্তু 3টা কি প্রসেস গ্রুপে, মানে 3 সময় এটা করতে হবে। প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে প্ল্যানিং এর সময়। তারপর হচ্ছে ম্যানেজ কোয়ালিটি, যেটা এক্সিকিউশনের সময়। আর কন্ট্রোল কোয়ালিটি হচ্ছে যেটা হচ্ছে মনিটরিং এবং কন্ট্রোলিং এর সময়। এই 3টা প্রসেস নিয়েই আমরা এখন আলোচনা করব এবং দেখবো যে এই 3টা প্রসেস হলে কি করে। সো লেটস সি। আমরা কিন্তু সব প্রজেক্টে আমরা বললাম যে আয়রন ট্রায়াঙ্গেলটা আমরা সবসময় আলোচনা করতেছি, স্কোপ, শিডিউল, টাইম, অনেকে মাঝখানে কস্ট, এটা মাঝখানে কোয়ালিটি লেখে, বা অনেকে স্কোপের সাথে কোয়ালিটি লেখে। হ্যাঁ, সো কোয়ালিটি হচ্ছে খুবই সিরিয়াস ইস্যু নাকি? মানে আমরা যদি টাইমের মধ্যে, বাজেটের মধ্যে ডেলিভারি দেই, হ্যাঁ, বাকি স্কোপ দিলাম, টাইমের মধ্যে দিলাম, বাজেটের মধ্যে দিলাম, কিন্তু কোয়ালিটি এনশিওর করলাম না, তাহলে কি সেই প্রোডাক্ট বা সার্ভিসটা সাস্টেনেবল হবে? হবে না, তাই না? সো দ্যাটস ওয়াই কোয়ালিটি সো সেনসিটিভ, এবং কোয়ালিটি আমাদেরকে এনশিওর করতে হবে প্রজেক্টে। এখন কোয়ালিটির, যখনই আমরা কোয়ালিটি নিয়ে কথা বলবো, কয়েকটা টার্ম আসলে আমাদের জানতে হবে। সেটা হচ্ছে যে কোয়ালিটির একদম মেইন কথা হচ্ছে কনফর্মেন্স টু রিকোয়ারমেন্টস। এই জন্য অনেকে স্কোপ এবং কোয়ালিটি পাশাপাশি লেখে, কারণ কি আমরা যে রিকোয়ারমেন্টটা কাস্টমার আমাদেরকে চেয়েছে সেটা যাতে আমরা 100% কনফার্ম করতে পারি, এটা কোয়ালিটির একদম মেইন। এখানে যদি আমাদের গ্যাপ থাকে, যে আমার কাছে চেয়েছে 100টা আইটেম, আমি দিয়েছি 90টা আইটেম, দিয়ে বললাম যে ডান, তাই তো হলো না, তার মানে আমি কনফার্মেন্সই এনশিওর করিনি। সো কনফার্মেন্স টু রিকোয়ারমেন্টস, এটা হচ্ছে মেইন। তারপরে আরো 2টা টার্ম আমরা ইউজ করি, সেটা একটা হচ্ছে ফিট ফর পারপাস। যে উদ্দেশ্যে আমরা প্রোডাক্ট বা সার্ভিসটা তৈরি করেছি সেটার জন্য ফিট হয়েছে কিনা। আমরা একটা ওষুধ তৈরি করছি, নতুন একটা মেডিসিন নিয়ে এসেছি, এখন দেখা গেল সেই ওষুধ খাওয়ার পরে রোগ না সেরে যে খাইছে সে আসলে আরো খারাপ অ্যাকশন হয়ে মারা গেছে, তাহলে কি হবে? এটা কি ফিট ফর পারপাস হলো? আমি আসলে সুস্থতার জন্য করেছিলাম, কিন্তু মানুষকে এটা অসুস্থ করে দিচ্ছে, এটাকে হচ্ছে তার মানে কোয়ালিটি কিন্তু এনশিওর হয়নি। আর এর সাথে একটা টার্ম ইউজ হয়, সেটাকে বলা হয় ফিট ফর ইউজ। তার মানে হচ্ছে আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্টের সাথে দেখবেন যে আমরা কিন্তু ওয়ারেন্টি বলে দিই, তাই না? যে প্রোডাক্টটা 2 বছর ওয়ারেন্টি আছে, বা এই যে এনার্জি প্যাকের ব্যাটারি কিনছেন, ব্যাটারিটা 1 বছর ওয়ারেন্টি আছে। তার মানে 1 বছর পর্যন্ত যাতে ফিট ফর ইউজ থাকে এটা, সেই টাইমের মধ্যে। এই টাইমের মধ্যে যে না থাকে, তাহলে সেটা কিন্তু একটা কোয়ালিটির বিরাট ডিফেক্ট। সো এই জিনিসগুলো আসলে কোয়ালিটির সাথে রিলেটেড। আর কোয়ালিটি ডেফিনেশন আমরা এখানে আলোচনা করব। এই চ্যাপ্টারটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, ঠিক আছে? এই চ্যাপ্টারটার সাথে কয়েকটা রিলেশন আছে নতুন এক্সাম কন্টেন্ট আউটলাইনের, সেটা একটু আমাদের জানা দরকার। আমরা এখন যে টপিকটা পড়তেছি সেটা কি? লেসন 2-তে টপিক ডি, টপিক ই, তাই না? টিই। সিমিলারলি 2টা টপিক আজ পাবো আমরা লেসন 5-এ। বিজনেস, লেসন 5 কোনটা? বিজনেস এনভায়রনমেন্ট।
সেখানে আমরা দুইটা টপিক পাবো, একটা হচ্ছে টপিক এ যেটা হচ্ছে রিলেটেড টু কমপ্লায়েন্স। এই টপিকটা আসলে পিএমবকে খুব একটা ডিটেল ছিল না, কমপ্লায়েন্সও কিন্তু কোয়ালিটি চ্যাপ্টারে আলোচনা করা হয়েছিল পিএমবকে খুবই ছোট আকারে, কিন্তু এখন কমপ্লায়েন্সটাকে অনেক বড় আকারে একটা ডিটেল টপিক আলোচনা করা হয়েছে। এটা কিন্তু কোয়ালিটি রিলেটেড। আর লেসন 5-এই আরেকটা টপিক আছে যেটা হচ্ছে টপিক লাস্টের টপিক, একটা টপিক ই, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট রিলেটেড। সো এইটাও কিন্তু আসলে কোয়ালিটি। পিএমবকে চ্যাপ্টার নম্বর 8-এ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিয়েও কথা বলা আছে, এবং বলা হয়েছে যখন আমরা প্ল্যান কোয়ালিটি বা কোয়ালিটির জন্য প্ল্যান করি, এট দ্য সেম টাইম আমাদেরকে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের প্ল্যানও তৈরি করতে হবে। তার মানে কোয়ালিটি কিন্তু কোনো শেষ নাই, আমাদেরকে অলওয়েজ ফাইন্ড আউট করতে হবে, সিক করতে হবে যে আরো কিভাবে বেটার কোয়ালিটি দেওয়া যায়, নাহলে কিন্তু কেউ মার্কেটে কম্পিটিটিভ থাকতে পারবে না। ইভেন আমরা যারা মানুষ আছি তাদের কিন্তু কি যে আমরা এডুকেশন লার্নিং করতেছি কেন, যাতে আমরা আমাদের কোয়ালিটিটা মেনটেন করতে পারি, আরো বাড়াতে পারি, তাহলে আসলে আমরা মার্কেটে সাস্টেনেবল থাকবো। সো কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, সংক্ষেপে আমি সিআই বলি, ইমপ্রুভমেন্ট বা সিআই। সো এটা নিয়ে কিন্তু আরেকটা টপিক আছে, এই তিনটা টপিকই কিন্তু কানেক্টেড টু চ্যাপ্টার নম্বর 8 অফ পিএমবক। তো যখন আপনারা চ্যাপ্টার নম্বর 8 পড়বেন বা এই তিনটা টপিক যখন আমরা পড়বো, আপনারা একটু অবশ্যই কোয়ালিটি চ্যাপ্টারটা কনসাল্ট করবেন আর কি, এক্সপ্লোর করবেন, তাহলে অনেক কিছু ওখানে অনেক ডিটেল আছে যেটা এখানে খুবই সংক্ষিপ্ত আছে। আচ্ছা, আমি এখানে একটা সিলিন্ডার রাখবো, হ্যাঁ সিলিন্ডার রাখবো, একটা সিলিন্ডার রাখলাম, সিলিন্ডারের মধ্যে আমি এগুলোকে বলতেছি ডেলিভারেবলস, মানে আমরা তৈরি করতেছি আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা, এবং ডেলিভারেবল তৈরি হয়ে গেল। আর ডেলিভারেবল তৈরি করার আগে আমরা বিভিন্ন কি করব, মানে প্ল্যানিং করব। সো এই যে প্ল্যান, আমরা তিনটা প্রসেস বললাম যে তিনটা প্রসেস কিন্তু কোয়ালিটিতে ইনভলভ, তাই না? একটা হচ্ছে কি প্ল্যান কোয়ালিটি। প্ল্যান কোয়ালিটির কাজ হচ্ছে যে আমাদের প্রোডাক্ট সার্ভিস এবং ডেলিভারেবলের মধ্যে কি কি কোয়ালিটি লাগবে সেটাকে আইডেন্টিফাই করা, এবং সেটা দেওয়ার জন্য আমাদের প্রসেস, আমাদের ইকুইপমেন্ট, তারপর আমাদের মানুষের ক্যাপাবিলিটি, এই সবগুলোর প্ল্যান করতে হবে কোথায়? প্ল্যান কোয়ালিটিতে। তার মানে কাজ শুরুর আগেই আমরা প্ল্যান কোয়ালিটিতে জিনিসগুলোকে আইডেন্টিফাই করে আমরা প্ল্যান করব। এখানে আমি একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে কোয়ালিটি রিকোয়ারমেন্টস আমাদের জানতে হবে না? কোয়ালিটি দেওয়ার আগে তো জানতে হবে যে কোয়ালিটি রিকোয়ারমেন্ট কি কি, এই প্রোডাক্ট বা সার্ভিসে বা কাস্টমার কি কি চাইছে জানতে হবে না? সেই কোয়ালিটি রিকোয়ারমেন্ট আমরা কোথায় আইডেন্টিফাই করেছিলাম, কারো মনে আছে? কোন টপ চ্যাপ্টারে আলোচনা করেছিলাম এবং কোন ডকুমেন্টে এটাকে লিখেছিলাম? হ্যাঁ, আমরা করেছিলাম কোথায়? স্কোপ চ্যাপ্টারে, তাই না? প্ল্যান এন্ড ম্যানেজ স্কোপ। এবং সেখানে রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন যখন আমরা তৈরি করেছিলাম তখন কিন্তু অনেক ক্যাটাগরি আমি দেখেছিলাম না, যে ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্টস, তারপর হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট, স্টেকহোল্ডার রিকোয়ারমেন্টস। ওই জায়গাতে একটা পয়েন্ট ছিল কোয়ালিটি রিকোয়ারমেন্টস। তার মানে যত কোয়ালিটি রিকোয়ারমেন্ট আছে আমরা একটু ওই স্টেজে সবগুলো কি আইডেন্টিফাই করেছি। আবার এর সাথে যখন স্কোপ স্টেটমেন্ট তৈরি করেছি তখন কিন্তু আমরা কি করছি? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া বলেছি, তাই না? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আসলে কিসের উপর বেস করা হয়? মেইনলি কিন্তু কোয়ালিটির উপর বেস করা হয়। এবং যে ডেফিনেশন অফ রেডি, ডেফিনেশন অফ ডান, অ্যাজাইলে সবকিছু কিন্তু এনশিওর করবে যে আমাদের কোয়ালিটি যাতে কোনো মিস না হয়, ঠিক আছে? এই সব প্ল্যানিং করবো আমরা কোথায়? প্ল্যান কোয়ালিটিতে। যখন এই প্ল্যানটা হয়ে গেল, এখন আমরা কাজ শুরু করে দিয়েছি, এখন আমাদের কাজ হচ্ছে যাতে আমরা যে, আচ্ছা এখানে আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে আমরা তো বিভিন্ন প্রসেস ফলো করে প্রজেক্টের কাজ করি, তাই না? এখন যদি আমরা প্রসেস ঠিক না করে শুধু যে আউটপুট বা ডেলিভারেবল তৈরি হচ্ছে ওইটা যদি কারেক্ট করতে থাকি, তাহলে কি সমস্যার সমাধান হবে? হ্যাঁ, আমার দেখা যায় যে ওই প্রতিদিন সকালে, ঢাকা শহরে আমি জানি না অনেকের মধ্যে এই প্রবলেমটা আছে, ঘুম থেকে সকালে উঠলে দেখবি যে নাক দিয়ে পানি পড়া শুরু করে, সর্দি না কিন্তু জাস্ট নাক দিয়ে পানি পড়ে, আমি জানি অনেকের আছে কিনা, আর হাঁচি শুরু হয়ে যায়। সো এরকম কিন্তু যে কোনো একটা ধরেন রোগ হলো, কারণ আপনি ওষুধ দিলেন সেরে গেল, আবার এক মাস পর আবার সে একই রোগটা হলো, আবার ওষুধ দিলেন সেরে গেল, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিছু হলো যে ওষুধ হবে আপনি ইয়ে করবেন? কি করতে হবে? আসলে আপনার রুট কজটা ফাইন্ড আউট করে সেটা সলভ যদি করি তাহলে আর এই জিনিসটা হবে না, প্রতি মাসে এই জিনিসটা হবে না, রাইট? সো আমরা কিন্তু কি করতেছি, আমরা যদি প্রসেসকে ইমপ্রুভ করতে পারি তাহলে কিন্তু আমাদের ডেলিভারি অনেক বেটার হবে। সো এই জন্য আমরা কি করবো, প্ল্যান কোয়ালিটিতে যে সমস্ত প্রসেসগুলোকে আমরা আইডেন্টিফাই করলাম, যে স্ট্যান্ডার্ড পলিসি প্রসিডিউর আমরা ঠিক করলাম যেটা আমাদের ফলো করতে হবে, এবং এখানে কিন্তু অনেক কমপ্লায়েন্স রিলেটেড ইস্যু আসতে পারে।
অর্গানাইজেশনাল পলিসি আসতে পারে, তারপরে গভর্নমেন্টের কোন রেগুলেশন আসতে পারে, সবগুলোকে কিন্তু এখানে আইডেন্টিফাই করতে হবে। এখন ম্যানেজ কোয়ালিটিতে আমরা এনশিওর করি যে আমাদের সমস্ত প্রসেস গুলো যেগুলোকে আমরা আইডেন্টিফাই করেছিলাম, প্রসেস, পলিসি, প্রসিডিউর, সব আসলে ঠিক মতো আমরা অ্যাপ্লাই করছি কিনা আমরা যখন কাজ করতেছি, এক্সিকিউশন করছি। তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের ফাইনালি যে ডেলিভারেবলটা তৈরি হবে সেটা কি হবে? এরর কি বেশি হবে না কম হবে? কম এরর হবে, তাই না? এখন এই জায়গায় যে ডেলিভারেবল তৈরি হলো, ডেলিভারেবল তৈরি হয়ে শেষ না। আমরা এখন এই জন্য আরেকটা প্রসেস রেখেছি যেটা হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি। সেটার কাজ কি? সেটা ডেলিভারেবলকে আবার চেক করে দেখবে যে সমস্ত অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করেছে কিনা। ইজ দেয়ার এনি ডিফেক্ট, ইজ দেয়ার এনি এরর? যদি হয়, যদি পাওয়া যায়, তাহলে সেটা আবার প্রসেসের শুরুতে চলে আসবে, প্রসেস সিলিন্ডারে আবার শুরুতে চলে আসবে। সো আমরা দেখেন প্ল্যান কোয়ালিটি দিয়ে কি করার চেষ্টা করতেছি? প্রিভেনশন করার চেষ্টা করতেছি, তাই না? আর ম্যানেজ কোয়ালিটি দিয়ে কি করার চেষ্টা করতেছি? কারেক্টিভ অ্যাকশন নেওয়ার চেষ্টা করতেছি যে কোথাও কোনো কোয়ালিটি গ্যাপ হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেটা আমরা আপডেট করব, চেঞ্জ করব, বা আবার ইনশিওর করবো যাতে ঠিকভাবে হচ্ছে কিনা। আর কন্ট্রোল কোয়ালিটি আমরা কি করি? আমরা কিন্তু ডিফেক্ট রিপেয়ার করার চেষ্টা করি, কারণ অলরেডি কিছু ডিফেক্ট পাওয়া যাচ্ছে, তাহলে আমরা ইমিডিয়েট ওটা চেক করে আবার ঠিক করতেছি। এটা অনেক কস্টলি। এটা কস্টলি না? এটা কিন্তু অনেক কস্টলি। আপনি যদি এই লেভেলে করতে পারেন, এই লেভেলে আমরা করতে পারি, আমরা বলি না প্রিভেনশন ওভার, হ্যাঁ, বেটার দ্যান কিউর, বা প্রিভেনশন ওভার ইন্সপেকশন। কোয়ালিটিতে এটা একটু মনে রাখি, এই শব্দটা মনে রাখি অনেক জায়গায়। আর সামনে আমরা দেখবো প্রিভেনশন ওভার ইন্সপেকশন। কারণ ইন্সপেকশন করা, টেস্ট করে, মানে ইন্সপেকশন মানে কি? তার মানে অলরেডি ঘটনাটা ঘটে গেছে, এখন আপনি ইন্সপেক্ট করে বের করে ওটা ঠিক করার চেষ্টা করতেছেন। তো প্রিভেনশন বা ম্যানেজ কোয়ালিটি যদি আমরা করতে পারি তাহলে কিন্তু অনেক বেটার রেজাল্ট পাওয়া যাবে ডেলিভারেবল। এখানে ওইটা খুব কম হবে। এই জন্য কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগ পর্যন্ত কিন্তু মানুষের চিন্তাধারা কি ছিল? যে ডেলিভারেবলকে কারেক্ট করলে ঠিক আছে, প্রসেস নিয়ে মানুষ আগে চিন্তা করতো না। এই যে এরপরে যে টিকিউএম বলতেছি বা আইএসও, এই সবকিছু জন্ম কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ডের পরে। তখন কিন্তু আমরা প্রসেস নিয়ে কাজ করা শুরু করছি, যে প্রসেস যদি ইমপ্লিমেন্ট না করি তাহলে শুধু ডেলিভারেবলের কোয়ালিটি দিয়ে ইনশিওর করতে লাভ হবে না, যেটা অনেক কস্টলি। এবং অনেক সময় কি হবে, দেখা যাবে স্ক্র্যাপ তৈরি হবে, হ্যাঁ, যেটা আসলে আর কোনোভাবে রিউজ করা যাবে না বা ঠিক করা যাবে। আচ্ছা, তাহলে দেখেন কন্ট্রোল কোয়ালিটি আমরা কি করি? ম্যানেজ কোয়ালিটিতে যে মেইন দুইটা টুল ইউজ করি, টেকনিক ইউজ করি, সেটা একটা হচ্ছে, একটাকে বলা হয় কোয়ালিটি অডিট। অডিট করে আমরা এনশিওর করি যে সমস্ত প্রসেস ঠিকমতো ইউজ হচ্ছে কিনা, কোনো প্রসেসে গ্যাপ আছে কিনা, প্রসেসের মধ্যে এমন কোনো অ্যাক্টিভিটি আছে কিনা যেটা কোনো ভ্যালু অ্যাড করছে না, হ্যাঁ, আবার প্রসেসকে কোনো ইমপ্রুভ করা যায় কিনা, এই সব কিছু আমরা কিভাবে ফাইন্ড আউট করতেছি? কোয়ালিটি অডিট করে ফাইন্ড আউট করতেছি। এটা একটা টেকনিক। আরেকটা টেকনিক হচ্ছে প্রসেস অ্যানালাইসিস। প্রসেস অ্যানালাইসিস তার মানে প্রসেসের আরো ইমপ্রুভ করা যায় কিনা, প্রসেসটা ঠিক আছে কিনা। ম্যানেজ কোয়ালিটি তাহলে কি নিয়ে ডিল করে? প্রসেস নিয়ে। এটা আমরা কিন্তু মনে রাখি, এই কয়েকটা জিনিসের পার্থক্য বুঝতে হবে। এই জন্য আমি বারবার একটু বলতেছি, ম্যানেজ কোয়ালিটি ডিলস উইথ প্রসেস, আর কন্ট্রোল কোয়ালিটি ডিলস উইথ হোয়াট? ডেলিভারেবল। ঠিক আছে, ডেলিভারেবল নিয়ে ডিল করে সে। হ্যাঁ, তার মানে আপনার প্ল্যান কোয়ালিটি, ম্যানেজ কোয়ালিটি যত ভালো হবে তত কিন্তু আপনার প্রবলেম কম হবে। আর কাস্টমার কোথায়? কাস্টমার কিন্তু এর পরে, এই যে এখানে কাস্টমার, তার আগেই কিন্তু আমরা এইসব অ্যাকশন নিচ্ছি যাতে কোনোভাবেই কাস্টমারের হাতে ডিফেক্ট কোনো কিছু কাস্টমারের হাতে না যায়। ঠিক আছে, এই যে কোয়ালিটি যে এত কাজ করতেছি আমরা, কেন? কাস্টমারের হাতে যাতে কোনো প্রবলেম না যায়। এই যে আমরা জানি না নোট 9 স্যামসাং এর যে ব্যাটারি বাস্ট হয়ে গেল কাস্টমার ইন্ডিয়া, এটা কি হচ্ছে? এটা স্যামসাং এর ইমিডিয়েটলি কিন্তু তারা একদম ওয়ার্ল্ড ওয়াইড সবগুলোকে আবার ব্যাক করছে। তাহলে কি পরিমাণ লস গেছে এটা, কারণ এটা কাস্টমারের হাতে চলে গেছে। এই জন্য এই সব কোম্পানি এইসব জায়গায় ইনভেস্ট করে, সবাই দেখবেন প্রসেস ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, তাহলে কি হবে? বেটার আসলে আউটপুট তৈরি হবে। ওকে, তাহলে মানে আসল গল্পগুলো এখানে বললাম। এখন চলেন আমরা দেখি যে প্রসেসগুলো আসলে কিভাবে এখানে স্টেপ করা আছে। সো আমরা দেখেন প্ল্যানিং এর সময় আমরা কোয়ালিটি ম্যাট্রিক্স তৈরি করি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে অনেক সময় আমরা কোয়ালিটি কেপিআই বলি। মানে কোন কোন ম্যাট্রিক্সের এগেইনস্টে আমরা ম্যানেজ কোয়ালিটিতে কন্ট্রোল কোয়ালিটি চেক করে দেখবো যে আসলে ম্যাট্রিক্স গুলো অ্যাচিভ করতে পেরেছি কিনা। যেমন সিম্পল যদি একটা ম্যাট্রিক্স বলি যে আমরা যে ইকুইপমেন্টটা ইউজ করতেছি, মেশিনটা ইউজ করতেছি, সেই মেশিনটা যাতে 99.95
বা 99.5% টাইম যাতে এটা আপ থাকে যখন লাগবে, যাতে ডাউন না হয়। এটা যদি আমাদের একটা কেপিআই হয় তাহলে কিন্তু আমরা চেক করে দেখতে পারবো ম্যানেজ কোয়ালিটি বা কন্ট্রোল কোয়ালিটি রিপোর্ট নিয়ে যে আসলে এটা এক্সিকিউট করতে পারছে কিনা। যদি না হয় তাহলে কি হবে, আমাদের ইমিডিয়েটলি কারেক্টিভ অ্যাকশন নিতে হবে, আমাদের প্ল্যান আপডেট করতে হবে বা আমাদের প্রসেস আপডেট করতে হবে বা ইকুইপমেন্ট চেঞ্জ করতে হবে। এই ধরনের ম্যাট্রিক্স আমরা সেট করি। আবার অনেক সময় আমরা বলি যে আমাদের যে বানাচ্ছি ডেলিভারেবল তৈরি হচ্ছে সেটা যাতে 1000টার মধ্যে মাত্র একটা এরর হয়, তার চেয়ে যদি বেশি না হয়। এখন আমরা যদি দেখি যে আসলে 3টা 4টা বা 5টা এরর আসছে, তার মানে কি সামথিং ইজ রং। আমাদের তাহলে প্ল্যান কোয়ালিটি ঠিক করতে হবে, ম্যানেজ কোয়ালিটি ঠিক করতে হবে ওটাকে ঠিক করার জন্য। সেইভাবে কোয়ালিটি ম্যাট্রিক্সটা আমরা সেট করি হচ্ছে প্ল্যান কোয়ালিটিতে, সেটা আমরা কন্ট্রোল কোয়ালিটি ম্যানেজ কোয়ালিটিতে ওটাকে মেজার করি যে আসলে ম্যাট্রিক্স অনুযায়ী আছে কি। যদি না থাকে তাহলে কুইকলি আমরা কারেক্টিভ অ্যাকশন নেই, প্রিভেন্টিভ অ্যাকশন নেই। ওকে, ম্যানেজ কোয়ালিটিকে আমরা অনেক সময় বলি হচ্ছে ম্যানেজ কোয়ালিটি, যেটা আমি আলোচনা করলাম সেটাকে আসলে বলা হয় কোয়ালিটি অ্যাসুরেন্স। পিএমবক আসলে 6 সেশনের আগ পর্যন্ত এটাকে বলেছে কোয়ালিটি অ্যাসুরেন্স, পারফর্ম কোয়ালিটি অ্যাসুরেন্স। সেটাকে আসলে আমরা এখন বলতেছি ম্যানেজ কোয়ালিটি। তার মানে এটা কোথায় করি, এক্সিকিউশনে করি আমরা। আর সবাই খেয়াল করেছেন তো না, প্ল্যান কোয়ালিটি কোথায় করা হয়, প্ল্যানিং এ। ম্যানেজ কোয়ালিটি নাম শুনেই বুঝতেছে ম্যানেজ কোয়ালিটি, তার মানে এক্সিকিউশনে। আর কন্ট্রোল কোয়ালিটি, কন্ট্রোল শব্দটা আছে তার মানে মনিটরিং কন্ট্রোল। সো এই কন্ট্রোল কোয়ালিটি কন্ট্রোল এটাকে আসলে পিএমবক বলা হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি। অলরাইট, এখানে আমরা কস্ট অফ কোয়ালিটি নিয়ে আলোচনা করবো। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি বুঝছিলাম এটাতে কস্টের কিন্তু চেঞ্জ হবে। তারপরে আমি কোয়ালিটি চাইলাম আর দিলাম এরকম কিন্তু না, আমাকে কিন্তু মার্জিনাল অ্যানালিসিস করতে হবে, কস্ট বেনিফিট অ্যানালিসিস করতে হবে যে আমি যে কোয়ালিটি চাচ্ছি তার সাথে আসলে কস্টটা মানে সঙ্গতিপূর্ণ আছে কি। তারপর আমরা কোয়ালিটি দেওয়ার সময় কি করি, বেঞ্চমার্কিং ইউজ করি। অলরেডি আমি বলেছি এই দুইটা ইউজ হয় কোথায়, ম্যানেজ কোয়ালিটি ইউজ হয়, দুইটা টুল। ঠিক আছে, ওকে। এখানে আরেকটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, ভেরিফাইড ডেলিভারেবলস। হোয়াট ইজ দিস? এটার জন্য একটু আমি আবার একটু প্রসেস চার্টে যাচ্ছি, আজকে মনে হয় এটা করে শেষ করতে হবে, সেটা একটু দেখেন। এই যে পিএমবকে যে 49 প্রসেস আছে, আমরা আসলে এখন অত প্রেসক্রিপটিভ ভাবে করবো না, কিন্তু কিছু জিনিস, খুব বড় বড় জিনিস কিছু একটু জানতে হবে। যেমন এখন আমি যে আলোচনাটা করতেছি সবাই একটু খেয়াল করেন এটা, যে আমরা প্রজেক্ট যে ইনিশিয়েটিভ নিলাম, কেন আমরা কিছু ডেলিভারেবল বা আউটপুট তৈরি করবো, তাই না? যেটা থেকে আমরা আউটকাম পাবো এবং আউটকাম থেকে আমরা বেনিফিট বা ভ্যালু ক্রিয়েট করবো। এখন মেইন উদ্দেশ্য কি, প্রথম কাজ হচ্ছে ডেলিভারেবলটা ঠিকমতো তৈরি করা। তাহলে দেখেন এখানে যে অনেক প্রসেস আছে, তার মধ্যে যে প্রসেসটা ডেলিভারেবল তৈরি করে সেই প্রসেসটার নাম হচ্ছে এটা, ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। আমি একটু লাল কলমে যাই, সবাই একটু ভালো মতো খেয়াল করেন এটা। যদি এটা ভিডিও থাকবে, আমি এটা ছবিটা আমরা আবার কপি করে আপনাদের শেয়ার করব। তাহলে প্রথম দেখেন আমরা কি করি, আমরা আসলে প্ল্যান তৈরি করি প্রজেক্টের। ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান মানে কি, আমরা পুরো প্রজেক্টটা কিভাবে করব সেটা তৈরি করি, সেটার নাম হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সেখানে আমরা যে পড়তেছি না, আমরা কোথায় পড়তেছি, আমরা কিন্তু কোয়ালিটি পড়ছি, তার আগে কিন্তু স্কোপ করলাম, শিডিউল করলাম, কস্ট করলাম। তার মানে সমস্ত প্ল্যানিং অ্যাক্টিভিটি গুলো করার পরে যে প্ল্যানিং ডকুমেন্ট গুলো তৈরি হয় সবকিছু পার্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। ঠিক আছে, এই জন্য কিন্তু আমরা স্টার্টিং দ্য প্রজেক্টের এই সবগুলো করতেছি। 23টা প্রসেস আমরা আলোচনা করছি। আলোচনা করার পর সবগুলোকে যোগ করে আমরা বানাবো প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সেই প্ল্যানটা ফলো করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্সিকিউশন করব। এক্সিকিউশনের মেইন কাজ হচ্ছে ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক। সেটা থেকে কি তৈরি হবে, ডেলিভারেবল তৈরি হবে। বুঝতে পেরেছি? বা ইনক্রিমেন্ট তৈরি হবে, যদি অ্যাভেলেবল ডেলিভারেবল তৈরি হবে। সেই ডেলিভারেবলটা তৈরি হওয়ার পরে এটা চলে আসবে, যখন ডেলিভারেবল তৈরি হবে তখন দেখেন ম্যানেজ কোয়ালিটি কোথায়, খেয়াল করেছেন? এক্সিকিউশনে। তার মানে আমি যখন ডেলিভারেবল তৈরি করছি তখন অবশ্যই ম্যানেজ কোয়ালিটিতে আমরা এনশিওর করতে হবে যেটা প্ল্যান করেছি সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, এনশিওর হচ্ছে কিনা, সেটা আমরা ডেলিভারেবল তৈরি করার সময় এনশিওর করব। এখন এই ডেলিভারিটা যখন ম্যানেজ কোয়ালিটি পার হয়ে গেল, তৈরি হয়ে গেল, পার হয়ে গেল, তখন কোথায় যাবে, এটা চলে যাবে হচ্ছে কন্ট্রোল কোয়ালিটি। এই কন্ট্রোল কোয়ালিটির আউটপুট, তার মানে ওই ডেলিভারেবলটাকে আমরা এখন কন্ট্রোল কোয়ালিটি আইটি বা সফটওয়্যার ফার্মের জন্য এটাকে বলা হয় টেস্টিং। আপনারা টেস্ট করেন না, কিউএ টিম, সেটা আসলে কন্ট্রোল কোয়ালিটি। টেস্ট করে আমরা বললাম যে কোনো এরর নাই, সেটাকে বলা হয় ভেরিফাইড ডেলিভারেবলস। তার মানে এই ডেলিভারেবলটার নামটা কিন্তু এখন চেঞ্জ হয়ে আসলো কি, ভেরিফাইড ডেলিভারেবলস। তার মানে এখানে আর কোনো এরর নাই। এটা কে করছে, কে চেক করছে? এটা আপনার ইন্টারনাল কিউএ টিম।
টেস্টিং টিম ইন্সপেক্ট করছে বা টেস্টিং করছে করে বলছে কোনো এরর নাই। যখন আমরা বললাম ইন্টারনালি শোনা যাচ্ছে না। হ্যালো রেজা ভাই, কি শোনা যাচ্ছে বললো? না। হ্যালো হ্যালো, রেজা ভাই শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আবার নেটের প্রবলেম হচ্ছে দেখতেছি। আচ্ছা, আমরা শেষ করে দিই। আমি জানি না ফিগারটা কি চলে গেল কি না, আল্লাহ জানে। আমি যেটা ড্র করতেছিলাম দ্যাট ইজ ডান মোস্ট প্রবলি। হ্যাঁ, ইন্টারাকশন ভালো হচ্ছে নেট। আচ্ছা, আমরা লাস্ট মিনিট আছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ছবিটা আমরা মিস করেছি, যাই হোক আমি ইয়ে করতেছি আবার। তাইলে এখান থেকে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি হয়, যেটা আসলে কালেকশন অফ অল দ্য প্ল্যানিং, হ্যাঁ, প্ল্যানিং ডকুমেন্টস অথবা প্ল্যানিং প্রসেস, এবং সেটা ফলো করে আমরা ডাইরেক্ট অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্কের থ্রুতে আমরা ডেলিভারেবল তৈরি করি। এবং ডেলিভার যাতে ঠিক মতো হয় তার জন্য আমরা ম্যানেজ সেম এক্সিকিউশনে হচ্ছে এই ডেলিভারটা চলে যাবে হচ্ছে কন্ট্রোল কোয়ালিটিতে। এটা হচ্ছে টেস্টিং হয়ে যেটা তৈরি হবে সেটাকে আমরা বলি হচ্ছে ভেরিফাইড ডেলিভারেবলস। সেই ভেরিফাইড ডেলিভারটা চলে যাবে ভ্যালিডিটি স্কোপে। সেখানে আমরা ইনভলভ করবো কাস্টমারকে। কাস্টমার এটা চেক করে দেখবে যে তার এক্সপেকটেশন মিট করেছে, তাহলে সেটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলেই সেটা চলে যাবে হচ্ছে ক্লোজ প্রজেক্টর ফেজে। সেখানে আমরা কাস্টমারকে ফাইনাল ডেলিভারি দিয়ে দেবো। এইভাবে কিন্তু ডেলিভারেবল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করে তৈরি করা হয়। সেই সময় ম্যানেজ কোয়ালিটি চলে এবং সেই ডেলিভারিটা আমরা টেস্টিং করি, ভেরিফাই করি। আমাদের টিম সেটাকে বলে ভেরিফাইড ডেলিভারেবলস। সেটা কাস্টমারকে দিয়ে চেক করায়, আমরা অ্যাপ্রুভাল নেই এবং সেই সমস্ত ইনক্রিমেন্ট বা ডেলিভারিকে আমরা একসাথে করে ফাইনালি কাস্টমারকে প্রজেক্টটা বা ফেজটা ডেলিভারি দিই। ঠিক আছে? ইউআইটি কি ভ্যালিডেট স্কোপের মধ্যে পড়ে? ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট, ওটা ওই ক্লায়েন্ট যেটা করে ইউআইটি। হ্যাঁ, রাইট, ইউআইটি, এটাকে ইউআইটি বলে। ইউআইটিটা হচ্ছে ভ্যালিডেট স্কোপ। আর এটার কস্ট স্পেন্ডিং হচ্ছে অ্যাজাইলের ইটারেশন রিভিউ। এখানে আমরা কাস্টমারকে ইনভলভ করছি। এর আগ পর্যন্ত কিন্তু কাস্টমার ইনভলভ না, আমরা নিজেরা করছি। ওকে, আমরা বোধহয় যেহেতু যে রেজা ভাই, শুধু কি যে ইন্টারনাল টেস্টিং বললেন, এটা কি শুধু টিমই করবে নাকি কোনো এক্সটার্নাল টেস্ট হবে? কাস্টমার ছাড়া অন্য কেউ হেল্প করতে পারে, কিন্তু কাস্টমার না। কাস্টমার এখানে ইনভলভ হবে। কাস্টমার হবে ভ্যালিডেট স্কোপে। জি। আচ্ছা, আমি যে কারণে এটা বলতেছিলাম সেটা হচ্ছে পরের স্লাইডে দেখবেন যে শুরু হয়েছে, এটা তো অনেক আলোচনা করছি। কোয়ালিটি ডেফিনেশন আছে, the degree to which a set of inherent characteristics fulfill requirements. আমি বলছিলাম কনফারেন্স টু রিকোয়ারমেন্টস, এটা আসলে কোয়ালিটি মেইন টার্গেট। আগে এটা মিট করতে হবে, তারপর বাকি জিনিস। কিছু টার্ম আছে দেখেন, কোয়ালিটি নিয়ে যখন আমরা কথা বলি, কয়েকটা টার্ম আমরা সবসময় আলোচনা করি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, তাই না? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে শুড, এবং সেটা কি হয় মেইনলি আসলে জেনারেল কনসেন্ট থেকে তৈরি হয়। যেমন আইএসও আমরা যেটা ইউজ করি সেটা কিন্তু গ্লোবাল একটা এফোর্ট, তাই না? গ্লোবাল বিভিন্ন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিলে কিন্তু আইএসওটা তৈরি করে এবং সবাই ডিসাইড করে যে আমরা আইএসও যে সমস্ত কোয়ালিটি স্ট্যান্ডার্ড দেবে সেটা আমরা সব দেশে ইউজ করব। সেখান থেকে কিন্তু আইএসও জন্ম। তাহলে স্ট্যান্ডার্ড হচ্ছে যেটা কোনো রুলস রেগুলেশনস দিয়ে না, বরঞ্চ কোনো অথরিটি বা কোনো একটা কাস্টম জেনারেল কনসেপ্ট দিয়ে আমরা তৈরি করেছি, সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড। আর রেগুলেশন হচ্ছে যেটা আসলে কোনো গভর্নমেন্ট বডি দ্বারা রেগুলেটেড, সেটা হচ্ছে রেগুলেশনস।
যেটা মাস্ট, এটা আপনি কোনোভাবে ব্রেক করতে পারবেন না, সেটা ফলো করতেই হবে। এই টার্মটার সাথে এখানে বলা হচ্ছে ডিফ্যাক্টো রেগুলেশনস। ডিফ্যাক্টো রেগুলেশনস মানে হচ্ছে দ্যাট আর ওয়াইডলি অ্যাকসেপ্টেড। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে de facto regulations, মানে হচ্ছে regulations that are widely accepted and adopted through use, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড বলি। আর de jure regulations মানে হচ্ছে রেগুলেশন যেটা কোনো গভর্নমেন্ট বডি দ্বারা রেগুলেটেড হয়েছে, সেটা হচ্ছে de jure regulations। আর আমি একটু আগে আইএসও বললাম, আইএসও 9000 সিরিজটা আমরা কোয়ালিটির জন্য ইউজ করি। 9000 সিরিজ এটার মানে কি? আইএসও 9000 সিরিজের মেইন যেটা ফোকাস সেটা হচ্ছে যে একটা অর্গানাইজেশন যে সমস্ত প্রসেস ফলো করে, সব প্রসেসেরই ডকুমেন্টেশন আছে, যেটাকে আমরা আইএসও তে বলা হয় এসওপি, তাই না? স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে। এবং আমার অর্গানাইজেশন এমন কোন প্রসেস ফলো করে না যেটা ডকুমেন্টেড নাই। বুঝতে পেরেছি? তার মানে আমার অর্গানাইজেশন যে সমস্ত প্রসেস ফলো করে অল আর অলরেডি ডকুমেন্টেড এন্ড অ্যাপ্রুভড। আর আমার অর্গানাইজেশন এমন কিছু করে না যেটা, এমন কোন প্রসেস করে না যেটা ডকুমেন্টেড না। সেটা হচ্ছে কিন্তু আইএসও মেইন থিম। এই জন্য আইএসও তে প্রচুর দেখবেন ডকুমেন্টেশন তৈরি করতে হয়, প্রতিটা প্রসেস আইডেন্টিফাই করতে হয় এবং তার এগেইনস্টে আসলে আপনাকে তৈরি করতে হয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। আচ্ছা, আমি এইটা বলে আজকে শেষ করি যে আমি ভেরিফাইড ডেলিভারেবল বললাম না, এটা আসলে কিভাবে আসে এটা এখানে আসলে ডাইরেক্টলি বলা হয়েছে, তো কোনো মেনশন করা হয়নি। সো ভেরিফাইড ডেলিভারেবল তো আমরা বুঝতে পেরেছি যে কিভাবে আসলে আমাদের ইন্টারনাল টিম টেস্ট করে ভেরিফাইড ডেলিভারেবল তৈরি করে। তাহলে এই চ্যাপ্টারের উদ্দেশ্য কি? প্ল্যান কোয়ালিটি, ম্যানেজ কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ালিটির লাস্ট আউটপুট কি আসলে? ভেরিফাইড ডেলিভারেবলস কিন্তু, তাই না? প্ল্যান কোয়ালিটি, ম্যানেজ কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ালিটি, এই সবগুলোর উদ্দেশ্য কি? ফাইনাল উদ্দেশ্য হচ্ছে ভেরিফাইড ডেলিভারেবল তৈরি করা, যেটার মধ্যে কোনো কোয়ালিটির গ্যাপ নাই, কোনো ডিফেক্ট নাই, কোনো এরর নাই। এটা যখন হয়ে যাবে ভেরিফাইড ডেলিভারেবলস, এইটি আসলে আমরা পাঠাই কাস্টমারকে ভ্যালিডেট করানোর জন্য, যেটাকে আমরা আইটি তে অনেক সময় বলি ইউএটি, ইউজার অ্যাকসেপ্টেড টেস্ট। ঠিক আছে? অলরাইট, সো আমরা এখানেই শেষ করি। এরপরে আসলে প্ল্যান কোয়ালিটি নিয়ে শুরু করবো। আমি আসলে ভিতরে যেতে পারি নাই, সো অনেক আলোচনা করছি কোয়ালিটি নিয়ে, কিন্তু আসলে মেইন স্লাইডগুলো আমরা দেখিনি। সো স্লাইডগুলো দেখতে সময় লাগবে না, তবে কয়েকটা ডেসক্রিপশন আছে, যেমন কন্ট্রোল চার্ট, তারপরে হচ্ছে প্যারেটো চার্ট, এরকম কয়েকটা মানে ফিগার আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে, পরীক্ষা প্রশ্ন আসে, সেই কোড করতে একটু সময় লাগবে। আজকে আমরা এখানে স্টপ করি। নেক্সট ক্লাস কবে আমাদের? বৃহস্পতিবারে আমরা নেক্সট ক্লাসটা করবো 8টায়। আমি বোধহয় লাস্টের দিকে একটু তাড়াহুড়া করতেছিলাম, প্রশ্ন থাকলে আমরা করতে পারবো। হ্যাঁ ভাই, ওই যে আইএসও আমরা যে স্ট্যান্ডার্ড গুলো ফলো করি, যেমন কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে যে আমরা কোয়ালিটি কন্ট্রোল, মনিটরিং এবং এক্সিকিউট করি ফিল্ড লেভেলে, তো এটাও তো এক প্রকার আইএসও ইয়েতে পড়ে, তাই না ভাইয়া? নাকি আইএসও কি শুধু কি ডকুমেন্টেশন, নাকি জিনিসটা আমি ক্লিয়ার না? আইএসও তো নিজস্ব কিছু রেগুলেশনস আছে, তার মধ্যে মানে আমি মেইন থিমটা বুঝছি, এছাড়া অনেক কিছু আছে। মেইন থিমটা হলো সবকিছু যাই করেন না কেন আপনি সবকিছু ডকুমেন্টেড আছে। ডকুমেন্টেশনের বাইরে আপনি কোনো কিছু ফলো করেন। হ্যাঁ, ওই ডকুমেন্টে যে প্যারামিটার গুলো আছে, সেই প্যারামিটার গুলো আমি ফিল্ড লেভেলে কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে এক্সিকিউট করতে পারবো, মনিটর করতে পারবো। হ্যাঁ, মানে ওখানে যে ওয়ার্কিং ইনস্ট্রাকশনটা আছে ওইটাই শুধু ফলো করতে, ওর বাইরে করা যাবে না। রাজা ভাই, যে স্টুডেন্ট ম্যানুয়ালে অ্যাক্টিভিটি যেগুলো আছে, অ্যাক্টিভিটির মধ্যে যে ডাটা ফাইলের লোকেশন দেওয়া, হ্যাঁ ওয়ার্ড ফাইল, এটা আসলে কোনটা? এটা যে একটা জিপ ফাইল আপনাদের সাথে শেয়ার করেছিলাম, জিপ ফাইল। জি জি জি। তো জিপ ফাইলের মধ্যে আছে ফোল্ডার। তো জিপ ফাইলটা আনজিপ করলে দেখবে যে ওর ভিতরে এটিপি পিএমপি ডেটা নামে একটা ফোল্ডার আছে, ওর ভিতরে আরো সাব ফোল্ডার আছে, ওখানে আপনি ওই ডকুমেন্টগুলো পাবেন। আচ্ছা, যেটা অ্যাক্টিভিটিতে বলা আছে, ওটা অবশ্যই করে দেখবেন, কারণ ওখানে কিছু আমি সব করাচ্ছি না, কিছু আপনারা করে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা। রেজাল্ট ওখানে দেওয়া আছে, সলিউশনও দেওয়া আছে, ওই ফোল্ডারের ভিতরে সলিউশনও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ওয়াইড মনে হয় পড়ালেখা করতেছে না, প্রতি ক্লাসে তো প্রশ্ন করে দেখি শুনতে চেষ্টা করতেছি ভাই, এখন করা খুব মুশকিল।
টাইম বের করা মুশকিল। ঠিক আছে, আর আমাকে মনে হয় প্রশ্ন না, শুধু ওয়াকি আর শহীদুজ্জামান প্রশ্ন করতেছেন ক্লাসের শুরুতে, আর কিন্তু প্রশ্ন করছেন না। ইমরুলও আছে প্রশ্ন করছে। শহীদ ভাই, হ্যাঁ। ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন এইটা মানে কখন প্রয়োজন হবে, কে কে অথরিটি রাখে ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন? প্রশ্নটা কি ছিল? হ্যালো, হ্যাঁ, প্রশ্নটা কি করেছিলেন? প্রশ্নটা করেছি যে ফান্ডিং লিমিট রিকনসিলিয়েশন যেটা, এটা কোন স্টেজে কে কে করবে এবং এটার অ্যাপ্রুভাল প্রয়োজন হয় কিনা? হ্যাঁ, এটা তো আপনি যখন যে বাজেটটা ফাইনালাইজ করতেছেন, জি, তখন তো ম্যানেজমেন্টকে জানাচ্ছেন যে আমার বাজেট এটা হচ্ছে বা এরকম হচ্ছে বাজেটিংটা। জি, তখন আসলে ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করে আপনাদেরকে রিকনসাইল করতে হবে। রিকনসিলিয়েশনটা কি অ্যাডজাস্টমেন্ট মানে অ্যাপ্রুভাল নেওয়া নাকি আসলে? হ্যাঁ, একটা হচ্ছে অ্যাডজাস্ট, মানে আমাদের বাজেট অনুযায়ী অ্যাডজাস্ট করা। আর এটা শুধু বাজেটিং এর সময় না, এটা আসলে অন্য সময় হতে পারে। যেমন কোনো একটা ম্যাটেরিয়ালের বাজেট রাখা হয়েছিল 5 লাখ বা 10 লাখ, সেটা দেখা গেল যে আসলে বেশি লাগছে বা কম লাগছে, তখন আপনি আসলে ম্যানেজমেন্টের সাথে বসে রিকনসাইল করতে পারেন যে এটা আসলে অন্য জায়গা থেকে বাজেট নিয়ে আসতে চাই। সেই প্রসেসটা চলতে থাকবে, কিন্তু আমরা শুরুতে করব, যখন বাজেটিং করবো তখন একটা রিকনসিলিয়েশন করে নেব। আর এরপরেও কিন্তু বিভিন্ন সিচুয়েশনে আমাদেরকে রিকনসাইল করতে হবে। যেমন দেখা যাবে একটার বাজেট অন্য জায়গায় আমরা ইউজ করতে হবে, সেটা ম্যানেজমেন্টের কনসেপ্ট নিয়ে করবো। মানে আমরা যেটা করি শহীদ ভাই, আমি যে প্রজেক্টে কাজ করি, যেমন আমাদের হয়তো দেখা গেছে যে এক খাতের টাকা, ইনফ্রাস্ট্রাকচার টাকা, সেখানে হয়তো মনে করেন যে হয়তো 1 কোটি টাকা সেভ হয়ে গেছে, কিন্তু অন্য জায়গা যানবাহন খাতে হয়তো 50 লক্ষ টাকা বেশি লাগবে। তখন আমরা ডোনারদের কাছে, যারা এজেন্সি, ডোনার এজেন্সি বা আমাদের যারা মিনিস্ট্রির যারা স্পন্সর, তাদের কাছে আমরা বলি, তখন আমরা একটা রিভিশন অথবা করে আমরা পাঠিয়ে দেই যে উইদিন দা প্রজেক্ট অ্যামাউন্ট এইভাবে টাকাটা অ্যাডজাস্ট করার জন্য, সেটাকে আমরা অনেকটা রিকনসিলিয়েশন বলি। এটা কি আসলে এক্স্যাক্টলি লাইক দ্যাট? হ্যাঁ, হ্যাঁ, একটা বাজেটের শুরুতে করবে আর প্রজেক্ট লাইফ সাইকেল এটা চলতে থাকবে রিকনসিলিয়েশন। যে আপনি যেটা করতেছেন এটাও ওয়ান টাইপ অফ রিকনসিলিয়েশন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি বের হয়ে যাই, কারণ আমার একটা মিটিং আছে আবার 10টায়, সেটা অলরেডি পার হয়ে যাচ্ছে।